ঠিক সেই সম্পর্ক। আচ্ছা কাকা, তোমার একটা ছেলে আছে না, সে ইঞ্জিনিয়ারিং পাস, সে এখন কোথায়? হারিয়ে গেছে। কিন্তু তুমি যে বলেছিলে সে মারা গেছে। হ্যাঁ মারা গেছে তো, মারা গেছে তো। যে কাছে নেই তাকে কি বেঁচে আছে বলা যায়? সে আজ লোভ লালসার মোহে স্বার্থপরতার বাজারে বিক্রি হয়ে গেছে। তাই তো সে আজ আমার কাছে মৃত, শুধুই মৃত। তবুও মাঝে মাঝে তার জন্য এই বুকটা আমার হাহাকার করে কাঁদে রে মা। একটা কথা কি জানো মা, বাপ যখন তার ছেলেকে শাসন করে তখন সেই বাপের হাতের লাঠির আঘাতের অর্ধেকটা তার নিজের গায়ে লাগে। আচ্ছা তুমি এখন বলো তো মা, আমি এখন কি করব? বাবা হয়ে ছেলেকে ক্ষমা করতে না পারলে যে এই বুকের ব্যথাটা কোনোদিনই কমবে না মা, কোনোদিনই কমবে না, কোনোদিনই না। বিধান কাকা সব কি বলে গেলেন? আমার মনে হয় বিধান কাকা ছেলে অন্য কোথাও গিয়ে সংসার করেছে। আশ্চর্য, আজকালকার ছেলেরা এতটাই বেঈমান হয় যে বাবা সারা জীবনে তো পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে ছেলেকে মানুষ করলো, সেই ছেলে কিনা ইনকাম করতে পারার পর বাবাকে ছেড়ে পালিয়ে গেল। রাস্কেলটাকে সামনে পেলেন যদি আমি সোজা করে দিতাম। ওইসব ফোটকাস কর্মচারীকে নিয়ে কিসব আলোচনা হচ্ছে আমি কিছুই বুঝতে পারি। আমার কাছে সকল কর্মচারী আমার পরিবারের মতো। আশা করেন তুমিও ঠিক তেমনটাই ভাববে। আমার এই যে জানালেন তোমাকে আমার কোম্পানির ফিনান্সিয়াল পাওয়ার দেওয়ার পর কোম্পানির অ্যাকাউন্ট থেকে প্রায় 3.5 লাখ টাকা ডেফিসিট দেখাচ্ছে। এত টাকা তুমি কোথায় খরচ করেছো? বিপ্লব চুপ করে আছো কেন? আমার মনে হয় টাকাটা চোরের পর বাটপাড়ি হয়ে গেছে। তাকে না হবে যারা কাঁচামাল সাপ্লাই দেয়, আগরওয়াল কোম্পানিকে আমি পেমেন্ট করেছি। এত কম টাকা তো আমার কোম্পানিতে পেমেন্ট হয় না। আরে বাবা, বিজনেস পলিসিটা একটু অন্যভাবে অ্যাপ্লাই করতে চাই। এবার থেকে ওদেরকে কম কম পেমেন্ট দেবো। তাহলে তো ধার অ্যামাউন্ট অনেক বেশি হয়ে যাবে। একসঙ্গে এত টাকা শোধ দেবো কেমন করে? দেবো না। দেবো না মানে? আরে বাবা, একটা কমপ্লেন লেটার পাঠিয়ে দিতে হয়। কমপ্লেনটা হলো কাঁচামাল ডিফেক্ট থাকা, আমাদের প্রোডাক্ট লো কোয়ালিটি হয়েছে, বাজারে চলছে না, তাই পেমেন্ট একটা করতে বাধ্য হয়েছে। ব্যাস, কাঁচামাল ফ্রিতে হয়ে গেল। এইভাবে কয়েকটা কোম্পানির সাথে এরকম করলে তো ইম্পসিবল। মার্কেটে আমার কোম্পানি আলাদা একটা গুডউইল আছে। অনেকে উইদাউট পেমেন্টে আমার কোম্পানিতে মাল পাঠিয়ে দেয়। এমনটা করলে তো মার্কেটে আমার নামে বদনাম হয়ে যাবে। কেউ আর কোনোদিন কোনো র ম্যাটেরিয়াল পাঠাতে চাইবে না। তাহলে তো কয়েক বছরের মধ্যে কোম্পানিটা লটে উঠে যাবে। নেভার, এমন অবাস্তব ভাবনা কখনোই তুই ভাববে না। একটা কথা মনে রাখবে বিপ্লব, সততাই হলো আমার বিজনেসের একমাত্র মূলধন। ওসব আগের দিনে চলতো দাদা, এখন ওসবের কোনো দাম নেই। এইসব করে বুঝি তোমার বাবা কোটিপতি বিজনেসম্যান হয়েছে? আরে তোর আমার বাবা বিজনেসম্যান হতে যাবে কেন? আমার বাবা তো বলো তোমার বাবা কি? আরে তোর বাবা তো বুঝে না একটা কি, আমরা হলাম নতুন স্বামী স্ত্রী। কোথায় রোমান্স টোমান্সের কথা বলবো তা নয়, খালি অন্য কথা। দাঁড়া বিপ্লব, আমাদের রেজিস্ট্রি ম্যাচ হয়েছে ঠিকই, এখন আনুষ্ঠানিক বিয়ে হয়। আর যতদিন আনুষ্ঠানিক বিয়ে না হচ্ছে ততদিন তুমি আমার ছায়াটা পর্যন্ত ছুতে পারবে না। ওকে বাবা, ওকে। এই জানো, তোমাকে নিয়ে সুইজারল্যান্ডে হানিমুন করতে যাবো, তোমাকে ফ্ল্যাট কিনে দেবো, দামি গাড়ি কিনে দেবো। টাকা কোথায় পাবে? কোম্পানি তহবিলে চুরি করবে। না না মামা, মনে রাখো বিপ্লব, চোরের টাকা রাজরানী সেজে থাকাছে, ভিখিরিনী সেজে থাকা অনেক সম্মানীয়। আমি জানি ওই টাকাটা তুমি আগরওয়ালা কোম্পানিতে দাওনি। আর যতদিন না বলছো ওই টাকাটা তুমি কোথায় খরচ করেছো ততদিন আমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রী সম্পর্ক হবে না। বলো টাকাটা তুমি কোথায় খরচ করেছো? পারবো না, পারবো না মোহন। বিপ্লব, সে কথা আমি বলতে পারবো না। আমি যে এক চক্রান্তের জালে জড়িয়ে পড়েছি। সেই জাল থেকে আমার মুক্তি নেই মোহন, আমার মুক্তি নেই, আমার মুক্তি নেই। আমি যে তোমার চক্রান্তে জালে জড়িয়ে পড়েছি বিপ্লব। বিবেক যদি আমার সঙ্গে এইভাবে প্রতারণা না করতো তাহলে কিছুতে আমি বিপ্লবের পাতা ফাঁদে পা দিতাম না। বিবেক একটা ঠক,
না মোহন, আমি ঠক নয়, প্রবঞ্চক নই, প্রতারক নয়, কিংবা কিংবা আমি তোমাকে ঠকাইও নেই। কেন তুমি এখানে এসেছো? দু নৌকায় পা দিয়ে জীবনটাকে নোংরার সাথে ফাঁসিয়ে নিয়ে যেতে, বাড়িতে বউকে রেখে বাইরে এসেছো প্রেমিকাকে নিয়ে স্ফূর্তি করতে, তাই না চরিত্রহীন লম্পট কোথাকার? বাস মোহন, এমন কিছু করো না যাতে তুমি নিজে কষ্ট পাও। তোমার জন্য কষ্ট পেয়ে তোমার বয়ে গেছে, তুমি মরে গেলেও আমি তোমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলবো না, কারণ তোমার জন্য বুকটাকে আমি আবার পাষাণ করে নিয়েছি। পাথর পাষাণের বুক চিরেই কিন্তু নেমে আসে নির্মল ঝর্ণাধার। বেরিয়ে যাও বলছি, এই মুহূর্তে তুমি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। প্লিজ মোহর, প্লিজ আজ আমাকে বলতে দাও। মোহর, আজ আমাকে বলতে দাও। সেদিন যদি তুমি আমার সমস্ত কথা শুনতে, তাহলে আজ আমার প্রতি তোমার এতটা ঘৃণা জন্মাতো না মোহর। সেদিন তুমি যা দেখেছো সেটা সম্পূর্ণ ভুল। ওই ভদ্র মহিলা আমার কেউ নয়, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে কে সে? সে সে অনেক ইতিহাস। আমার ঘর ভাড়া নেওয়ার ব্যাপারে বাড়িওয়ালার শর্ত ছিল কেবলমাত্র বিবাহিত পুরুষকেই ঘর ভাড়া দেওয়া হয়, আর আমি তো বিয়ে করিনি। এত কম টাকায় বাড়ি ভাড়া পাওয়ার লোকটাও আমি সামলাতে পারিনি। সেই জন্য বাড়িওয়ালা মাসিমাকে মিথ্যে করে বলেছিলাম আমি বিবাহিত, আমার স্ত্রী বাপের বাড়িতে থাকে। কোনো রকম আমি বাড়িটা ভাড়া এনেছিলাম। তারপর একদিন এক সন্ধ্যায় একটা গুন্ডার তাড়ায় এক ভদ্র মহিলা আমার বাড়িতে আসে। কোন রকমে আমি তাকে গুন্ডার হাত থেকে বাঁচালেও ওই ভদ্র মহিলা ওই রাতটা আমার বাড়িতে থাকার অনুরোধ করে। আমি কিন্তু রাজি হইনি, বিশ্বাস করে মোহন, আমি রাজি হইনি। আর আমি যখন রাজি না হই, আমার সঙ্গে ওই মহিলার বাদ অনুবাদ ঘটে। ঠিক ওই সময় বাড়িওয়ালা মাসিমা আমার ঘরের মধ্যে চলে আসে। তারপর ওই মহিলার স্মৃতিতে সিঁদুর দেখে আমার স্ত্রী ভেবে ওকে নিয়ে আদিক্ষেতা করতে শুরু করে দেয়। আর আশ্রয় পাওয়ার লোভে ওই ভদ্র মহিলা ও মাসিমার সঙ্গে তালে তাল মেলাতে শুরু করে। অনিবার্য পরিস্থিতিতে আমি কাউকে বলতে পারিনি যে ওই ভদ্র মহিলা আমার কেউ নয়, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আর সেদিন থেকে যে ওই ভদ্র মহিলা আমার বাড়িতে আমার নকল বউ সেজে বসে রয়েছে, যাকে তুমি সেদিন দেখে আমাকে ভুল বুঝে চলে এলে। দিনের পর দিন, রাতের পর রাত ওই ভদ্র মহিলা একই সঙ্গে একই ঘরের মধ্যে থাকলেও আমি তার ছায়াটুকু স্পর্শ করিনি মোহর। কারণ আমি যে শুধু তোমাকেই ভালোবাসি মোহর, শুধু তোমাকেই ভালোবাসি। ভগবান, আমি কি ভুল করেছি? হাজার ক্ষমা চাইলেও এই ভুলের প্রায়শ্চিত্ত হবে না। তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর, আমাকে মৃত্যু দাও। এই মোহর, এত ভেঙে পড়ছো কেন? এত ভেঙে পড়ছো কেন? আমি তো তোমার কথা কিছু মনে করিনি। আমি আগে যেমন ছিলাম আজও ঠিক তেমনি আছি। না নেই, কারণ তোমার উপর অবিশ্বাস করে আমি অন্য একজনকে রেজিস্ট্রি ম্যারেজ করে নিয়েছি। কি বললে মোহন? তুমি আমার উপর অভিমান করে অন্য একটা ছেলেকে রেজিস্ট্রি আমার ভালোবাসার প্রতি তোমার এত অবিশ্বাস, আমার প্রতি তোমার কোনো আস্থা নেই, তাই না? আরে তুমি যে আমার বেঁচে থাকার একমাত্র প্রেরণা ছিলে মোহর। তুমি না ঠিক কাজ করেছো, তুমি খুব ভালো করেছো মোহর। আমার মতো ভিখারির কাছে তুমি আর কতটুকু সুখ পেতে বলো? আমার তো বাড়ি নেই, গাড়ি নেই, সোনা গয়না দিয়ে তোমাকে সাজিয়ে রাখার মতো সামর্থ্য নেই। তোমার নতুন সাথীকে নিয়ে তুমি খুব ভালো থেকো মোহর, খুব সুখে থেকো। তোমার নতুন সাথী খুব সুখে রাখবে, খুব ভালো রাখবে। আমি দূর থেকে না হয় তোমার সুখ দেখে সুখী হব মোহর, সুখী হব। ভুলিও ভুলিও
ওগো ঠাকুর, তোমার কাছে আমার একটাই প্রার্থনা, এই পৃথিবীতে যত দুঃখ আছে সব তুমি আমাকে দাও। আর আমার জীবনে যদি এতটুকু সুখ থেকে থাকি, তাহলে ওই আপন ভোলা মানুষটার জীবনে তুমি এনে দাও ঠাকুর, ওই আপন ভোলা মানুষটার জীবনে তুমি এনে দাও। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকে মোর হৃদয়ে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাশি, শ্রবণে শুনি শুধু তোমার ভালোবাসি। যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাশি, শ্রবণে শুনি শুধু তোমার ভালোবাসি। শ্যাম গণ শ্যাম, ও শ্যাম গণ শ্যাম, সকল কাজের মাঝে তোমার নামে, থেকে মোর হৃদয়ে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। শিকার চোখের সামনে নড়াচড়া করছে, এবার টোপ ফেলে টুপ করে তুলে আনতে পারলেই কেল্লা ফতে। হরিবল বৃন্দাবন, আমি দিনে রাম রাতে রাবণ। ওমাই কি বলা নেই কয় নেই, মিনিষা একেবারে ঘরের ভেতরে ঢুকে পড়েছে। বলে ভিক্ষেই যদি চাইতে হয় ঘরের বাইরে থেকে চাইলে পারতে, ঘরের ভেতরে ঢুকেছে কেন? আমি ভিখারি নই মা জননী, আমি হলাম কপালেশ্বর বাবাজি। ও মানুষের কপাল দেখেই বলে দিতে পারি তার সুদিন আসছে নাকি কপালের ভোগ ভোগান্তি বাড়ছে। তাই নাকি? আগে হ্যাঁ, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ তোমার গান শুনে থমকে দাঁড়িয়ে গেলাম। আহা, যেমন কণ্ঠ তেমন সুর, তাই গান শোনার লোক সামলাতে না পেরে এই ঘরের মধ্যে ঢুকে পড়লাম আর কি। বেশ করেছো বাবাজি, বেশ করেছো। বসো, এখানে বসো, এখানে বসো। বৌমা, সাধু বাবাজির জন্য একটু জল মিষ্টি নিয়েছো তো? থাকবা জননী, আমি কারোর বাড়িতে অন্য জল গ্রহণ করি না। কিন্তু আমি কি দেখছি গো মা, তোমার কপালটা যে বড্ড খারাপ। সে কি বাবাজি, আমার কপাল খারাপ কেন? কি লেখা আছে বাবাজি? ভয়ঙ্কর বিপদের কথা লেখা রয়েছে গো মা। কাছে এসো, কাছে এসো বলছি। বলে শুনি। এই বাড়ির লোকেরা তোমাকে বিদেশে বিক্রি করে দেওয়ার মতলব করছে। সে কি, আমাকে বিদেশে বিক্রি করে দেবে? কিন্তু কে আমাকে বিক্রি করে দেবে? আমার তো স্বামী ছাড়া আর কেউ নেই বাবাজি। না 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 না, আমার কাছ থেকে করতে পারেন না। বিশ্বাস হচ্ছে না তো? আমি তোমার কুষ্টি ঠিকুজি, মানে তুমি কে, কোথা থেকে এসেছো, কি ব্যাপার সব যদি খুলে বলে দিতে পারি তাহলে বিশ্বাস করবে তো? হ্যাঁ বলে শুনি। আসলে তোমার নাম হচ্ছে বকুল। কি? আমার নাম বকুল? হ্যাঁ হ্যাঁ বকুল, তুমি এই বাইজি মহল থেকে এসে এখানে বউ সেজে রয়েছো। আসলে তুমি একটা বাইজি। কি? আমি বাইজি? হ্যাঁ, হ্যাঁ। বাইজি তোর মা? মা, আমার মুড়ো ঝাঁটাটা নিয়েছো তো? এই 8 কুড়ি বাটার কপালগুলো আমি বের করে দিচ্ছি। সর্বনাশ, মনে হয় রং নাম্বারে ডায়াল করা হয়ে গেছে। দাঁড়া, হচ্ছে হচ্ছে। বৌমা, ঝাঁটা চাইছেন কেন? এটা তো আমার হাতে দাও তো বৌমা। এই 8 কুড়ির বাটা বলে কিনা আমার নাম বকুল, বলে কিনা আমি বাইজি। আমি বাইজি পড়া থেকে এসেছি। হ্যাঁ, মুরদ নেই মা তো পড়িতে পারে। আবার ভুলে গেছে মা জননী, আর এমন ভুল কোনোদিন হবে না। এই আমি কানে ধরছি। এই লোকটা কে মা? একটা ভণ্ড বাজি সাধু কোথাকার, বলে কিনা আমার নাম বকুল, বলে কিনা আমি বাইজি। আমি বাইজি পড়া থেকে এসেছি, দিয়েছি 8 কুড়ির বেটাকে আচ্ছা কষাদু ঘা। সর্বনাশ, এ তো আমার কথা বলছে। লোটন মস্তান নিশ্চয়ই আমাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য এই লোকটাকে পাঠিয়েছে। কি ভাবছো বৌমা? না, কিছু না মা, দিন ঝাঁটাটা দিন, আমি ঘরটা ঝাঁটি। আই, তোমাকে না কতবার বলেছি এ ঘরের কোনো কাজে তুমি হাত দেবে না। তুমি আমার কথা শোনো না কেন বাপু? বলি তোমার বাবা মা কি শেখায়নি যে গুরুজনদের কথা মান্য করতে হয়? না, আমি আপনার কোনো কথা শুনবো না, আমি
তা শুনবে কেন বাপু? আমি তো তোমার নিজের শাশুড়ি নই, আমি যে পর। আর পরের কথা কি কখনো শুনতে আছে? কখনো শুনতে নেই, কখনো শুনতে নেই, কখনো। মা গো, কে বললো আপনি পর? আপনি তো আমার দেবী গো মা, দেবী। বৌমা, নিজের শাশুড়ি কেমন হয় তা আমি জানি না মা। বৌমা, তবে আপনাকে দেখে মনে হচ্ছে আপনার মতো শাশুড়ি যদি প্রতি ঘরে ঘরে থাকে তাহলে শাশুড়ি বৌমার সম্পর্ক একেবারে মা মেয়ের সম্পর্ক হয়ে যাবে। মা, কিন্তু মা, আমি যদি বাড়ির কুটুমটি না নাড়ি তাহলে সারাদিন কি করব? আমার ছেলেটাকে একটু যত্নার্থী করবি, নতুন বিয়ে হয়েছে, একটু আমোদ আহ্লাদ করবি। বাড়িতে আর তো সারা জীবনে পড়ে এই দেখো, তখন থেকে শুধু আমি বক বক করে যাচ্ছি, তাহলে কাজগুলো করবো কখন? যাই, কল থেকে আগে জলটা আমি নিয়েই আসি, কেমন? কত ভালো মানুষ ওনারা, আমি ওনাদের কেউ নই, তবু ওনারা কত স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে একেবারে আগলে রেখেছে। কিন্তু যদি আমার আসল পরিচয় জানতে পারবেন, সেদিনও কি এমনি ভাবে আগলে রাখবেন? আমাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেবেন? তখন আমার কি হবে? কোথায় যাব আমি? আমার কাছে আমার দরজা 24 ঘন্টা খোলা। আবার কেন এখানে এসেছো? ওমা, আমার বউ অন্যের ঘরে কিরকম সংসার করতে দেখতে হবে না? আমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না। জানি তো, আমার বন্ধুটি কিন্তু সব দিক থেকে খুব সচেতন, তোমার কোনো কিছুর অভাব রাখবে না। কিন্তু আমার যে অভাব রয়ে গেছে সুন্দরী। খবরদার! বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার বধিব আমি তোমার পড়া। তার মানে অনেক খেল দেখিয়েছো চাদু, এবার তোমার সব খেল খতম। খেলা শুরু হলো না, আর এই বলে খেল খতম করে দেবে, ভালো লাগে না? এখনো ভালো চাও তো মানে মানে এখান থেকে কেটে পড়ো, না হলে পাবলিক ডেকে এমন পালিশ করব যে মালিশ করার জায়গা পাবে না। পুরো 365 দিন গায়ে ব্যথা থাকবে, আর যতদিন ব্যথা থাকবে ততদিন এই পথটাও ভুলে যাবে। বুঝেছো চাদু? যাকে বলে জবরদস্ত গণধোলাই। চলাই চলাই খেলে গার ব্যথা মরে যাবে, আর সেই পথটাও মনে পড়ে যাবে। আমি তখন তোমাকে টেনে হেঁচড়ে ওই পথে নামিয়ে তোলাই মালাই করতে করতে বলবো, এই পথ যদি না শেষ তবে কেমন হতো বলতো, যদি পৃথিবীটা স্বপ্নে শেষ হয় তবে কেমন হতো বলতো, এই পথ যদি না শেষ হয় কেমন হতো বলতো, যদি যদি না শেষ হয় তবে কেমন হতো বলতো। তোমার হাতের বালা দুটো তো বেশ সুন্দর। না, এগুলো আমি তোমাকে কিছুতেই দেব না। আমি নেব ছেলে, আমি কি চোর না ছাত্র যে দৌড় করে জিনিস ছিনে নেব? আরে বাবা, আমি হলাম ভদ্রলোকের ছেলে, মানে পেস্টিজ আছে না, পরের জিনিস আমি নিই না। তবে হ্যাঁ, নিজের জিনিস হলে নিই। নিজের জিনিস মানে? ও মা, তুমি আমার বউ না, আর বউয়ের জিনিস তো স্বামীর অধিকার, তাই না? দাও দাও দাও। দেখবি তোর আসল পরিচয় আমি সবার কাছে ফাঁস করে দেবো, তখন ওরা তোকে দূর দূর করে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবে। এখনো বলছো গয়না তুলে দেবে কিনা বল, নাহলে আমি তোর সব আশা পূরণ করতে দেব না। দে মানে দে, মানে দে। লাইনে এসো চাঁদু, লাইনে এসো। আমার নাম যে কৃষ্ণকান্ত ঘোষাল, আমি যে চার আপনা টোপ দিয়ে ধরে রাখো বল। বুঝলে বুঝলে বকুল এই নাম ধরে তুমি আমাকে এখানে ডেকো না, এখানে আমার নাম বন্দনা। বন্দনা, বাহ বাহ, ঠিক আছে ঠিক আছে, আর বকুল বলে ডাকবো না। বালা দুটো কিন্তু বেশ ভারী আছে, হ্যাঁ ভরিতার একটু হবে, তার মানে 2 লাখ। পুরনো জিনিস, এত দাম দেবে না, তবুও ভালো, যা মানে তাই লাভ। সাগর কিতনা মেরে
मेरे जीवन में फिर भी प्यास है सागर कितना मेरे पास है मेरे जीवन में फिर भी प्यास है प्यास बड़ी जीवन छोड़ा अमानस बना के छोड़ा दिल किसी ने मेरा तोड़ा बर्बादी की तरह समूला बर्बादी की तरह समूला बर्बादी की तरह समूला আপনি মদ খাচ্ছেন? কিরে বিবেক, না না তুই আমার বন্ধু হয়ে মদ খাচ্ছিস? হ্যাঁ কবে থেকে শিখলি রে ভাই? হ্যাঁ কবে থেকে শিখলি? ওরে তুই কি জানিস ওরে মদ খেলে মানুষের লিভার নষ্ট হয়ে যায় রে? হ্যাঁ আচ্ছা আচ্ছা তোর কি হয়েছে বলতো? কি হয়েছে? তোর যদি একটা কিছু হয়ে যায় তাহলে ওই মেয়েটার কি হবে তুই একবার ভেবে দেখেছিস? হ্যাঁ আচ্ছা তুই কি চাস এই 25 বয়সে এই মেয়েটা বিধবা হোক? হ্যাঁ ও বৌদি গো আমার বন্ধুটাকে একবার বুঝিয়ে বলো না, ও যেন আর মদ না খায়। আমি তোমাকে হাত জোর করে বলছি একবার বুঝিয়ে বলো না বৌদি, একবার বুঝিয়ে বলো না। ওকে আরো বেশি করে মদ খাওয়া, যাতে ও শালা শুয়োরের বাচ্চা মদ খেয়ে খেয়ে লিভারটা একেবারে বাস্ট হয়ে যায়। না 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 বিবেক, এটা কিন্তু একদম ঠিক করিস নি, একদম ঠিক করিস নি। এটা আপনি কি করলেন? আপনার কি মান সম্মান বলে কিচ্ছু নেই? যারা আপনাকে এতটা বিশ্বাস করে ভরসা করে পারবেন তাদের সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা করবেন আপনার? লজ্জা? যে মানুষটা অন্যের স্ত্রী ভুয়ো সম্পর্কে বোঝা মাথায় নিয়ে নির্লজ্জের মতো মাথা নিচু করে বই বেড়ায় তার আবার লজ্জা? কেন করলেন? কেন আমার জীবনটাকে নিয়ে এভাবে ছিনিমিনি খেললেন বলুন তো? কি ক্ষতি করেছিলাম আপনার? ও আপনি ভেবেছেন আপনার আগের স্বামীর কাছে সুখী হতে পারেননি বলে আমার হাত থেকে সিঁদুর নিয়ে সুখী হতে চাইছেন? না ম্যাডাম, একটা কথা মনে রাখবেন, সব সিঁদুরে কখনো সুখ মেলে না, আর সব সংসারে বউ সেজে সং হয়ে বেড়ালেও কখনো আদর্শ বউ হওয়া যায় না। ও তার মানে আমার জন্যই আপনি মদ খেয়েছেন? বেশ, আজই আমি এখান থেকে চলে যাব। আজ কেন? আজ কেন? দুদিন আগে তো চলে যেতে পারতেন, তাহলে হয়তো দুটো জীবন এমনি করে শেষ হয়ে যেত না। দুটো জীবন মানে কি হয়েছে বিবেক বাবু? সেদিন যে ভদ্রমহিলা আমার বাড়িতে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, আমি তাকে ভালোবাসতাম ম্যাডাম, কিন্তু সেদিন আপনাকে আমাকে ওই অবস্থা দেখে সে যে আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে, অনেক দূরে। ছি ছি ছি, এমনটি যে হবে আমি কখনো ভাবতে পারিনি। আপনি কোনো চিন্তা করবেন না বিবেক বাবু, আমি নিজে গিয়ে ওনার হাতে পায়ে ধরে আবার আপনার জীবনে ফিরে আসবো। আর কোথায় পাবেন? আর কোথায় পাবেন তাকে? সে তো এখন অন্যের স্বামীর হাত ধরে দিব্যি সংসার করছে। বিবেক বাবু, আপনি যদি সেদিন আমার জীবনে কাল রাখুক হয়ে না আসতেন, তাহলে আমার জীবনটা এইভাবে শেষ হয়ে যেত না ম্যাডাম। আমার এই অধঃপতনের জন্য আপনি দায়ী, আপনি দায়ী, আপনি দায়ী। তাই শেষবারের মতো আপনাকে হাত জোড় করে অনুরোধ করে বলছি, আপনি দয়া করে এখান থেকে চলে যান, চলে যান, চলে যান। বেশ, আজই আমি এখান থেকে চলে যাব। তবে যে কটা দিন আপনার পাশে থাকার সুযোগ পেয়েছি, সে কটা দিনের মধুর স্মৃতি আমি সারা জীবন মনে রাখবো বিবেক বাবু, সারা জীবন মনে রাখবো। তবে যাওয়ার আগে একটা সত্যি কথা বলে যায়, আমার সেদিকে সিঁদুর থাকলেও আমি কিন্তু বিবাহিতা নই। আমার স্বামী নেই, আত্মীয় পরিজন কেউ নেই, আমি
একা, আপনি- শুধু একা। আপনি এই কটা দিনে আপনার হয়তো অনেক ক্ষতি করে গেলাম। যদি পারেন তো আমাকে ক্ষমা করে দেবেন বিবেক বাবু। না না আমাকে ক্ষমা করে দেবেন। দাঁড়ান দাঁড়ান বন্দনা দেবী। পুরুষের জীবনে কোনো না কোনো নারী হয় তার জীবনে বেঁচে থাকার প্রেরণা, কিন্তু আপনি করেছেন আমার জীবনে ধ্বংসের সূচনা। আপনাকেই আমার জীবনের সান্ত্বনা হিসেবে কাছে চাই ম্যাডাম। হ্যাঁ, আপনাকেই চাই। আপনি কি পারবেন না? আপনি কি পারবেন না আমার এই ভাঙাচোরা আগোছালো জীবনটাকে একটু হলেও গুছিয়ে দিতে? কেন পারবো না? আপনি যদি আমাকে আপনার পাশে থাকার সুযোগ করে দেন তাহলে আমি বুঝিয়ে দেব সব সিঁদুরে সুখ না মিললেও সব ভালোবাসায় যন্ত্রণা থাকে না। তাহলে দেরি কেন বন্দনা? এসো আজ আমরা নতুন করে হাতে হাত রেখে শপথ নিয়ে বলি। বিবেক বাবু, তুমি তোমার হাসি বাসি প্রাণের চেয়ে তোমার ভালোবাসি। দুজনে শপথ নিয়ে মায়ের বাঁধনে রাখব তোমায় আমি এই জীবনে। এসো আজ দুজনে শপথ নিয়ে মায়ের বাঁধনে রাখব তোমায় আমি এই জীবনে। তোমাকে পেয়ে আমি বড় সুখী, তোমাকে পেয়ে আমি বড় সুখী। প্রাণের চেয়ে তোমার ভালোবাসি। হরিবল বৃন্দাবন, আমি দিনের রাম রাতে রাবণ। সেদিকে আমি বড্ড বেঁচে গেছি। শালা এমন হারামজাদা মেয়ে মানুষ আমি জীবনে দেখিনি রে বাবা। ঝাঁটা মেরে আমাকে বধ করে দিচ্ছিল। গাটা প্রচন্ড ব্যথা। একটু বাংলা মাল খেয়ে নি। বিপিন বাবুর কারণ সুধা মেটায় জ্বালা মেটায় ক্ষুধা। আরে পদা বিপিন বাবুর কারণ সুধা মেটায় জ্বালা মেটায় ক্ষুধা। মরণ বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা মেটায় জ্বালা মেটায় ক্ষুধা। মরণ
মন বাঁচিয়ে চলে এমনি তারা বিপিন বাবু কারণ সুধা বাবু কারণ সুধা। সেদিন গণক ঠাকুরের প্রস্তাবটা ফিরিয়ে দিয়ে ঠিক করিনি। সত্যি এই বয়সে বিয়ে থা করে ঘর গোছাতে পারলে বাকি জীবনটা পায়ের উপর পা তুলে কেটে যেত। তবে হ্যাঁ, দেখতে হবে মিনিসেটার কি কি আছে। বেচে দেবো, আমি সব বেচে দেবো। 25 বিঘা জমিনের ধান আমি পুরোটাই বেচে দেবো। 3টে পুকুর, 4টে আম বাগান, 5টা কাঁঠাল বাগান, আমি সব বেচে দেবো। আরে কার জন্য রাখবো এসব? কি আছে আমার যে এই সমস্ত জিনিস আগলে রাখবো? ওরে বাবা, পুরোটারে এত সম্পত্তি, এগুলো হাতাতে হবে। গণক ঠাকুর কখন এসেছে? তুমি মদ খাচ্ছ? মদ খাবো কেন? আমি কি মাতাল যে মদ খাবো? আমরা হচ্ছে সাধু সন্ত মানুষ, সুরা খাই সুরা। পোড়া মুখ দিয়ে বাবু করে চুল্লুর গন্ধ বেরোচ্ছে, আর সে বলে কি না? এই রে, আসল রূপটা আমার বেরিয়ে পড়েছে। গণক ঠাকুর এসো না, এ সুরা আমি তোমায় নিজের হাতে খাইয়ে দেব। না 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 না, আমি কারোর হাতে সুরা খাই না। হয় বা নিজের হাতে, আর না হয় আমার ভালোবাসা মানুষের হাতে। আমি যদি তোমার ভালোবাসা মানুষ হয়ে যাই? কেন কেন কেন? তুমি আবার আমার ভালোবাসা মানুষ হতে যাবে কেন? তুমি সেদিন বলেছিলে না আমাদের দুজনের কপালে বড্ডই মিল। তা কপালে যখন এতই মিল, তাহলে আমাদের মিলে না মিলে কেন? তাই আমি ঠিক করেছি, এই জীবনে যদি বিয়ে করতে হয় তোমাকেই করব। শালি এবার জালে ফেসে গেছে, এবার জালটা আস্তে আস্তে করে গোটাতে শুরু করি। বলি ও গণক ঠাকুর, তুমি আমায় বিয়ে করবে? সবাইকেই বলে কপালের নাম গোপাল। তাহলে এসো, তোমার কপাল যখন আমার কপালের সাথে মিলে গেছে, তখন এসো দুজন মিলে মিলে দিছে একেবারে একাকার হয়ে যায়। কি এ লকেট তুমি কোথায় পেয়েছো? কেন গো ঠাকুর, এই লকেট দেখে তুমি এত অস্থির হচ্ছ কেন? এই লকেটের সাথে যে আমার বহু পুরনো সম্পর্ক। এই বলো না, বলো এই লকেট তুমি কোথায় পেয়েছো বলো? সে অনেক কথা গো ঠাকুর, প্রায় 25 বছর আগে একবার দক্ষিণেশ্বরে পুজো দিতে গেছিলাম। আচ্ছা, পুজোর আগে গঙ্গা স্নান করতে আমি গঙ্গার ঘাটে গেছি। এমন সময় একটি মেয়ে মানুষ একটি কন্যা সন্তানকে কোলে নিয়ে এসে আমার কোলে দিয়ে বলল, ওকে তুমি মানুষ করো দিদি, এ তোমার উপকারে লাগবে। বলে সে গঙ্গায় ঝাঁপ দিয়ে তলিয়ে গেল। আর আমি সেই বাচ্চাটাকে বাড়িতে নিয়ে এলাম। তার গলাটায় হাতটা ছিল। আচ্ছা, আমি নিজের গলায় পরে নিয়েছি। হায় ভগবান, আমি কি করেছি? এই হাতটাই যে আমি আমার মাধবীকে কিনে দিয়েছিলাম। মাধবী হয়তো হাতটা বাচ্চার গলায় পরিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে, আমি কি করেছি? আমি একটা কসাই, আমি একটা খুনি, আমি একটা খুনি। মাধবী তোমার কে গো ঠাকুর? সেদিন যে মহিলা গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল, সেই তো আমার মাধবী, সেই তো আমার বউ। প্রথমে মেয়ের জন্ম দিয়েছিল বলে আমাদের বাড়ির সবাই তাকে নির্যাতন করত, সময় মতো পেট ভরে খেতে দিত না। সেই দুঃখে বাচ্চাটাকে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসে। আমি তাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। সেই দুঃখে আমি বৈরাগী সেজে ঘুরে বেড়াচ্ছি। এই বলো না, বলো আমার মেয়ে কোথায়? তাকে তুমি কি করেছো? বড় করে আমার মতো বাইজি করেছি। বাইজি? সে বকুলি তোমার মেয়ে গো ঠাকুর। কি বললে? বকুল আমার মেয়ে? বকুল আমার মামনি? আমি কিন্তু যাবো, আমি আমার মামনির কাছে যাবো। মামনি, আমি আসছি। হায় রে আমার বড়
সেও গেল। কোন জন্মে কার কি ক্ষতি করেছিলাম কি জানি। মাসি মাসি এই যে মাসি, কি ভেবেছো? কি ভেবেছো পুলিশের সাংবাদিক আমি খুলে নেবো, থানায় তুলে নিয়ে গিয়ে এমন থার্ড ডিগ্রি দেবো না, বাকি জীবনটা ওই বিছানায় কাটাতে হবে। কেন দারোগা বাবু, আমি আবার কি করলাম? কি করলাম? সেদিন নকল গয়নাগুলো আমাকে গতিয়ে দিয়ে এখন বলে কিনা কি করলাম। নকল সোনার গয়না? নয়তো কি, নয়তো কি, আমি সাদা সিধে মানুষ, সরল বিশ্বাসে আমি সেদিন গয়নাগুলো নিয়ে গেলাম। কিন্তু ওমা এ কি কাণ্ড! আমি যখন ওই গয়নাগুলো শেখরার কাছে বিক্রি করার জন্য নিয়ে গেলাম, শেখরা পরীক্ষা টরীক্ষা করে বললো এই সমস্ত গয়না নকল, পেতলের উপর সোনা জল ধরানো। আমি খুলে নেবো, সেইটা যদি খুঁকু ধরাতে না পারি তবে আমার নাম কংসকান্ত নয়। তোরা থানা যাবো, থানা যাবো। তবে কালু ভাইয়ের কাছ থেকে কেনা। কালু ভাই সেটা আবার কোন মাল? এই শহরের সবচেয়ে বড় ডাকাত, বড় বড় সোনা শোরুম ডাকাতি করে। এই সোনা সেই ডাকাতির মাল। ডাকাতির মাল? তার মানে তুই চোরাই মালা কারবার করো? এই তো সাংঘাতিক কেস। হ্যাঁ 300/200 ধারা 25 বছরের জাল কেউ আটকাতে পারবে না। কোনো কথা নয়, কোনো কথা নয়, হয় 10 লাখ টাকা ঢালো, না হয় জেল খাটবে। চলো। টাকা কোথায় পাবো? টাকা সোনা যা ছিল সবই তো আপনাকে দিয়েছি, এখন এই বাড়িটুকু সম্বল। তাহলে বাড়িটাই দাও। বাড়ি দিলে থাকবো কোথায়? আরে আগে নিজে বাঁচো, তারপরে বাড়ি কথা ভাববে। তারপর আমি না হয় আবার যতদিন একটা ঘর আমি তোমাকে পাইয়ে দেবো, আমি তোমাকে কথা দিচ্ছি। এখন যাও বাড়ির দলিল নিয়ে এসো, যাও। বাড়ির দলিলটা দিলেই সব কেস মিটে যাবে তো স্যার? নাকি দুদিন পরে এসে বলবেন দলিলটা জাল ছিল, আবার কেসের পর কেস? হতে পারে, আইন আইনের পথে চলবে। আপনার আইন তো পুরো বেলাইনে চলছে স্যার। আপনি কি পুলিশের ঠাকুরদা নাকি? এই তো ছোকরা, তখন থেকে দেখছি বেশ বড় বড় কথা বলছো, কিন্তু তুমি কি জানো সেদিনের গয়নাগুলো সমস্ত নকল? জানি তো গয়নাগুলো নকল আর টাকাগুলো নকল, কিন্তু তুমি আসল পুলিশ কিনা সেটা একবার যাচাই করে দেখি। এ কি বাবা, তুমি মরনি? না আমি মরিনি। তবু নকল পুলিশ সেজে নিজেরই লাশ খুঁজতে এসে আমাদেরকে ব্ল্যাকমেল করতে চেয়েছিলে। আমি তো ইয়ার কি করেছি? ধাম না মরা কোথাকার, এতগুলো টাকা গয়না নিয়ে বলে কিনা ইয়ার কি মারছিলাম। তোর ইয়ার কি আমি বের করছি। ধাম না কে আছিস? আমার আস বডিটা নিয়ে। মাসি 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 মাসি, এত জিনিস থাকতে থাকতে আমার আসবটি কেন? আসবটি কেন? আরে আমি তো অভিনয় করেছিলাম। অভিনয়? হ্যাঁ, সেদিন যেমন আমি মরার অভিনয় করেছিলাম, আজও তেমনি এই পুলিশ সেজে তোমাদের বুঝিয়ে দিলাম পুলিশের খপ্পরে কখনো পড়ো না। তবে সব পুলিশ যদিও সমান নয়, তবে বেশিরভাগ পুলিশ কিন্তু আমার কথা ধাপ্পা বাজ হয়। সেদিন আমারই সন্দেহ হয়েছিল, তাই তো এক পরিচিত পুলিশ স্টাফকে জিজ্ঞেস করে জানতে পারলাম থানার বড়বাবু তেমন লোক নন। তখন আমরা বুঝেছিলাম যে আমরা কোন চিটিং বাজের পাল্লায় পড়েছি, আর সেই চিটিং বাজে তুমি হবে তা আমরা কল্পনাও করতে পারি। ভাই 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 ভাই, এবার আমাকে ক্ষমা করবে ভাই। দেখেছিস এটা কি? এই লোটন মাস্টার না, এবার ক্ষমা করলে আজ আমি তোকে খুলে করবো। এই শালা, আর এক পায়ে বলে মাথার খুপড়িটা কিন্তু আমি উড়িয়ে দেবো। মনে রাখিস, এটা কিন্তু সেদিনের মতো নকল পিস্তল নয়, এটা আসল পিস্তল। বাবু, আমার নাম কৃষ্ণকান্ত ঘোষাল। আমি চারা ফোলা টোপ দিয়ে ধরে মঙ্গলময়ী তুমি মঙ্গল করো, আমার মনের আশা পূর্ণ করো। মঙ্গলময়ী তুমি মঙ্গল করো, আমার মনের আশা
মনের আশা পূর্ণ করো, আমার মনের আশা পূর্ণ করো, আমার মনের আশা পূর্ণ করো। তোমাকে বড্ড চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি মনে হচ্ছে। আমার ঠিক তাই মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি, আমি ঠিক মনে করতে পারছি না। কোথায় থাকো তুমি? ওইদিকে। তুমি বুঝি তোমার স্বামীর মঙ্গলের জন্য পুজো দিতে এসেছো? না বোন, আমার খুব কাছের মানুষ তো, তার জন্য আমি পুজো দিতে এসেছি। তুমি বুঝি তোমার স্বামীর জন্য পুজো দিতে এসেছো? না না, আমার তো এখনো বিয়ে হয়নি। আশ্চর্য, তোমার সিঁথিতে সিঁদুর রয়েছে আর তুমি বলছো কিনা তোমার বিয়ে হয়নি। ওটা অন্যরকম পরিস্থিতির জন্য পড়া হয়েছে, তবে খুব শীঘ্রই আমাদের বিয়ে হবে, আর আমি তার মঙ্গলের জন্য পুজো দিতে এসেছি। তোমার ভালোবাসার মানুষ বুঝি তোমাকে ভীষণ ভালোবাসে। বাসে তো, খুব ভালোবাসে। এই জানো, আগে না আমাকে একদম সহ্য করতে পারতো না, আর এখন আমাকে না দেখলে এক মুহূর্তও থাকতে পারে না। আর আমার ভালোবাসার মানুষ আগে আমাকে ভীষণ ভালোবাসতো, এখন সবার জীবন থেকে অনেক দূরে সরে গেছে, অনেক দূরে। যে তোমার জীবন থেকে অনেক দূরে সরে গেছে তার কথা না ভেবে, যে স্বামী তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে তোমাকে স্ত্রীর স্বীকৃতি দিতে চাইছে, তাকে নিয়ে কি তুমি সুখী নাও দিদি? তোমার আমার জীবনটা জোয়ার ভাটার মতো, তোমার জীবনে এক সুখের জোয়ার বইছে, আমার জীবনে আর শুধু দুঃখের ভাটা। ভালোবাসা বিশ্বাস রাখো দিদি, তোমার ভালোবাসা যদি জোর থাকে তাহলে দেখবে সে একদিন তোমার কাছে ফিরে আসবেই আসবে। এই যে বন্দনা, আর কতক্ষণ মন্দিরের বাইরে বসে থাকবো বলো তো? এখনো কি তোমার পুজো দেওয়া হলো না? কি মোহর, তুমি? আই এম সরি মোহর, আসলে আমি জানতাম না যে তুমি এখানে আছো, তাহলে হয়তো আসতাম না। যাক, এসো এসো বন্দনা। একটু দাঁড়া, কি হলো কি? একটা কথা ছিল, উনি কিন্তু এখনো আপনাকে ভালোবাসে। কি যাতা বলছো? হ্যাঁ, তোমার কি মনে নেই কিছুদিনের আগে আমি তোমার সিঁথিতে সিঁদুর পরিয়েছি? তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, আর তুমি বলছো কিনা? কিন্তু উনি তো বলেন তোমাদের বিয়ে হয়। ওনার কথা বিশ্বাস করো না দিদি, তুমি যাতে ওনাকে ভুল বোঝো সেই জন্যই তো উনি এমন কথা বললেন। বন্দনা, আমি এই মন্দিরের সামনে দাঁড়িয়ে এক বর্ণ মিথ্যে কথা বলছি না। এবার তোমার ভালোবাসার মানুষের কাছে তুমি ফিরে যাও দিদি। না বোন না, তা কখনোই হয় না। যে ফুলে একবার পুজো হয়ে যায় সেই ফুল অন্য কোনো দেবতার পায়ে স্থান পায় না বোন। দিদি বলেনি, কথাটা মোটেও ঠিক বলেনি বন্দনা। আসলে আসলে রাজ অট্টালিকার মাঝে হাজার আলোর ঝাড়বাতিটা কখনো গরিবের কুড়ে ঘরের মধ্যে মানায় না। ভালোবাসাহীন রাজ অট্টালিকার চেয়ে ভালোবাসা ভরা কুড়ে ঘর অনেক সুখের বিবেক বাবু। বন্দনা, জীবনের প্রথম ভালোবাসা কেউ কখনো ভুলতে পারে না, তাই বলছি সকল মান অভিমান ভুলে আবার আপনারা একসাথে মিলিত হন। কিন্তু তোমার কি হবে বন্দনা? ও তো বেঁচে থাকার মতো একটা অবলম্বন পেয়ে গেছে। আমি যদি তোমার জীবন থেকে হারিয়ে যাই তাহলে তুমি যে বড় একা হয়ে যাবে গো। আমি তো একাই গো বাবু। বন্দনা, জলের স্রোতে ছিন্ন শ্যাওলার মতো ভাসতে ভাসতে আমি এখানে এসে পড়েছি। আমার কালের স্রোতে কোথা হারিয়ে যাব, কিন্তু আপনারা এখন আপনি মুহূর্তের হাত দুটো যাবো না, তা কখনোই হয় না। কারণ বিবেকের জীবনে তোমাকে যে বেশি প্রয়োজন, কারণ বিবেক যে তোমাকেই ভালোবাসে। না দিদি না, বিবেক বাবু শুধু তোমাকে ভালোবাসে। না, তোমাকেই ভালোবাসে। না তোমাকে, না, তোমাকে, না, তোমাকে। আপনারা শুনছেন তো? আপনারা শুনছেন তো? দুজন মহিষী নারী দুজন দুজনের প্রতি আত্মত্যাগী হয়ে কেমন মহান হতে চাইছে। কিন্তু আমি এখন কি করব? জীবন নদীর স্রোতে আমি যে এক মাঝিহীন পাল তোলা নৌকা। কোন স্রোত যে আমাকে কোথায় ভাসিয়ে নিয়ে যাবে আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। বিবেক, বন্দনা, আমি তোমাকে জিতিয়ে মোহরের কথাটাই মেনে নিলাম। বিবেক বাবু, না, এ তো আমি চাইনি। আমি তো চেয়েছিলাম আপনাদের ভালোবাসা আপনাদের কাছে ফিরিয়ে দিতে, কিন্তু আমি পারলাম না। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। তুমি হেরে গিয়েও জিতে গেলে বোন, আর আমি জিতে গিয়েও হেরে গেলাম। আমি জানতাম তুমি হেরে যাবে। শালা আমি তখনই বলেছিলাম ওই শালা মাঠাটাকে বিয়ে করো না। শালা একটা ধাপ্পা বাজ। খবরদার জামাই বাবু, আমার স্বামী নামে একটা বাজে কথা বলবে না বলে দিচ্ছি। হ্যাঁ, স্বামী? ও শালা স্বামী নয়, ও শালা একটা আসামি। কি বলে? হ্যাঁ, ওর আসল পরিচয় শুনলে তোমার কান্না পাবে, কান্না। আসল পরিচয় মানে? হ্যাঁ, ও শালা তো কোটিপতি ছেলে বলে বড়াই করছে না, তা পুরোটাই ধপ। হ্যাঁ,
ও শালা আসলে ওই বিধান মণ্ডলের ছেলে। কি বলে? বিপ্লব বিধান কাকা ছেলে? হ্যাঁ। ইম্পসিবল, এ কখনো হতে পারে না। আপনি মিথ্যে বলছেন। হ্যাঁ, আমি মিথ্যে বলছি? হ্যাঁ, মিথ্যে বলছেন। আরে চলো আমার সঙ্গে, নিজের কানে শুনে আসবে ওই শালার আসল কেচ্চা। আমি একটা কথা বুঝতে পারছি না, ওখানে এমন করলো কেন এমন করলো? ওই তোমাকে আর তোমাদের কোম্পানিটাকে হাতাতে। ও দাদা, মানুষ চিনতে এত বড় ভুল হলো কি করে? ওরে বোন, ভদ্রলোককে সহজে চেনা যায়, কিন্তু চিটিং বাজকে চেনা বড়ই কষ্ট। জামাইবাবু ও আরো কি করেছে শুনলে তোমার মাথাটা ঘুরে যাবে। কি করেছে জামাইবাবু? ও তোমাদের কোম্পানি থেকে পুরো 50 লক্ষ টাকা হাতিয়েছে। হ্যাঁ? কিন্তু এত টাকা দিয়ে কি করেছে? এবার জুয়া খেলেছে, বাইজি পাড়ায় গিয়ে টাকাও দিয়েছে। ভাইজি মারা? হ্যাঁ, কলকাতায় আগে নামি বাইজি পাড়াতে ও যাতায়াত আছে, আমি আমার নিজের চোখে দেখেছি। আপনি তো প্রমাণ দিতে পারবে জামাইবাবু? এখন চলো আমার সঙ্গে। বেশ, তবে তাই হবে জামাইবাবু। আপনার কথা যদি সত্যি হয় তাহলে বেঈমানটাকে আমি এমন সাজা দেব যা কেউ কল্পনা করতে পারবে না। চলুন চলুন জামাইবাবু, আপনি আমাকে ভাইজি মারাই নিয়ে চলুন। সুধাময়, সুধাময় কোথায় গেলে গো? সর্বনাশ হয়ে গেছে গো, মহা সর্বনাশ হয়ে গেছে। তুমি কাঁদছো কেন গো? কি হয়েছে তোমার? না না সুধাময়, না আমার কিচ্ছু হয়নি গো, আমার কিচ্ছু হয়নি। আমাদের বিপ্লব এক চক্রান্তের জালে জড়িয়ে পড়েছে, হয়তো হয়তো তার জেল হয়ে যেতে পারে। তাতে আমাদের কি? ওই হারামজাদার জেল হোক বা ফাঁসি হোক, তাতে আমাদের কি যায় আসে? সুধাময়, এ তুমি কি বলছো সুধাময়? যাকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধরে এই পৃথিবীর আলো দেখিয়েছো, তার প্রতি কি তোমার এতটুকু মমতা নেই? কি করে থাকবে? যে সন্তান তার পিতৃ পরিচয়টাকে অস্বীকার করে, নিজের মাকে ভাবে জিচাকানে, অমন সন্তানকে জন্ম দিলেও আমি ওকে আমার ছেলে বলে মানি না, মানি না, মানি না। না সুধাময়, না, অমন কথা বলতে নেই গো, অমন কথা বলতে নেই। আমি হয়তো বাপের কর্তব্যটা ঠিক মতো পালন করতে পারিনি, তাই সে আমাকে অস্বীকার করেছে। কিন্তু তুমি তো ওকে 10 মাস 10 দিন গর্ভে ধরে অনেক আদর যত্ন দিয়ে মানুষ করেছো, তোমাকে সে মা বলে অস্বীকার করতে পারবে না। আমি একাই আদর যত্ন করেছি, তুমি করনি? তুমি নিজে না খেয়ে ছেলেকে ভালো মন্দ খাইয়েছো, নিজে না পরে ছেলেকে দামি দামি পোশাক পরিয়েছো, তবু বলছো তুমি বাপের কর্তব্য করতে পারোনি। আসলে আসলে আজকালকার ছেলেগুলোই এমন হয় জানো, ওরা বাপ মায়ের কাছ থেকে সবকিছু নিংড়ে নেবে, কিন্তু বিনিময়ে ওরা কিচ্ছু দেবে না গো, বিনিময়ে ওরা কিচ্ছু দেবে না, কিচ্ছু না, কিচ্ছু না। নাই দেখ না সুদাময়, নাই দেখ, তাতে ও যদি সুখী হয়, ওর সুখ দেখে আমরা সুখী হব। ও আমাদের অস্বীকার করলেও ভগবানের কাছে আমরা ওর মঙ্গল কামনা করব। জানো জানো সুধাময়, আজ আমার বিপ্লবের কথা শুনে এই হৃদয়টা বারবার বলতে চাইছে, আজি এ প্রভাতে রবির কর, কেমনে পথেইল প্রাণের পর, কেমনে পথেইল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়ে উঠিল প্রাণ। আর তোমার নাটক বাজারে বের করছে বাবু, এই যে বিধান, সত্যি করে বলো তো এই রাস্কেলটাকে, এর সঙ্গে তোমার কিসের সম্পর্ক? কেন গো বাবু, কেন গো? ওই আপনার সাথে আমার যেমন সম্পর্ক ওই চাকর আর মনিবের, ও তোমাদের ছেলে নয়। ও আমাদের ছেলে হবে কেন বাবু? আমাদের মতো গরিবের ঘরে কি এমন আদরের দুলাল জন্মায়? ও আমাদের কেউ নয়, ও আমাদের কেউ নয়, কেউ নয়। নিন, আমার কথা বিশ্বাস হলো তো? কতবার বললাম, কেউ আমার সম্পর্কে মিথ্যে ইনফরমেশন দিয়েছে, আমার কথা বিশ্বাসই করো। আজকাল যে নিজের ছায়াটাকে বিশ্বাস করতে আমার কষ্ট হয়। তাছাড়া তোমার চাল চলন আচার আচরণ এখনো কেমন যেন রহস্যজনক। তারপর আমার কৃষ্ণকান্ত বলল যে তুমি নাকি মোহরকে বিয়ে করে আমার কোম্পানির শেয়ার পার্টনার হওয়ার উদ্দেশ্যে নিজের পরিচয় লুকিয়ে বড় লোকের ছেলের নাটক করছো। তুমি নাকি ওই বিধানমণ্ডলের ছেলে, একটা জেল খাটা আসামির কথা বিশ্বাস করলেন, অথচ আমার আমি তোমাদের কাউকে বিশ্বাস করি না বিপ্লব। আমি একমাত্র
বিধানকেই মনে প্রাণে বিশ্বাস করি, বাবু কারণ বিধানের মতো সৎ মানুষ কখনো মিথ্যে কথা বলতে পারে না। কিন্তু বাবু সরি বিধান, তোমার বাড়ি বয়সে তোমাকে বিব্রত করার জন্য আমি তোমার কাছে মাপ চাইছি। বাবু আই এম সরি, এক্সট্রিমলি সরি। বাবু বাবু থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। মিথ্যে বলে বসের হাত থেকে বাঁচানোর জন্য তোমাকে মেনি মেনি থ্যাংক। না, আমি কোনো মিথ্যে কথা বলিনি। আর তোর সঙ্গে আমাদের সম্পর্ক তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। তুই এখন আমাদের কাছে মৃত, শুধুই মৃত। চা চা চা, দূর হয়ে যা, দূর হয়ে যা আমার বাড়ি থেকে। কি চাতা বলছো? মা মা বাবা এসব কি বলছে? চুপ কর হতভাগা। যে সন্তান তার পিতৃ পরিচয়টাকে অস্বীকার করে অমন কুলাঙ্গারের মুখে মা ডাক শোনাচ্ছে। মা আমার মরে যাওয়াই অনেক ভালো, আমার মরে যাওয়াই অনেক ভালো। আমি তোমাদের একমাত্র ছেলে। না, আমাদের একমাত্র ছেলে ওই বিবেক। আর তোকে তোকে আমরা ত্যায্য পুত্র করেছি। ত্যায্য পুত্র, ত্যায্য পুত্র। কিন্তু ভুল করছো মা। আরে ভুল কি ঠিক সেটা আমরা বুঝে নেব। তুই এখন যা তো যা, এখান থেকে দূর হয়ে যা। ঠিক আছে, চলেই যাচ্ছি। ভেবেছিলাম শেষ বয়সটা রাজার হালে রাখবো, তা যখন তোমাদের কপালে নেই আমি আর কি করবো বলো? যত সব আপদটা বিদেয় হয়েছে। সারা জীবনের কর্তব্যের পাথরটাকে আজ আমি নিজের হাতে উপরে ফেলেছি। আর আমাদের কোনো কর্তব্য নেই সুদামা, আর আমাদের কোনো কর্তব্য নেই, কোনো কর্তব্য নেই। কেন কেন এমন করলি রে হতভাগা? তোর প্রতি যে আমাদের অনেক আশা ছিল, আমাদের সেই আশা তুই ভেঙে চুরমার করে দিলি। সেই আশা তুই ভেঙে চুরমার করে দিলি। আপনি কাঁদছেন কেন? কিছু হয়নি তোমার, কিছু হয়নি, কিছু হয়নি। আসলে অনেক দিন ধরে একটা কুকুর ছানা পুষেছিলাম তো, আজ সেটা মারা গেল, তাই একটু কষ্ট হচ্ছে রে মা, তাই একটু কষ্ট। বাবু, মা, কুকুরের জন্য কষ্ট? না না, মা নিশ্চয়ই কিছু লুকোচ্ছে। কিন্তু কি লুকোচ্ছে? কিসের জন্য মায়ের এত কষ্ট? আমাকে সব জানতেই হবে, আমাকে সব জানতেই হবে। ভেতরে আসবো মা? কে? কি তুমি আবার এসেছো? সেদিন ঝাঁটার বাড়ি খেয়ে তবু তোমার শিক্ষা হয়নি, আজ আবার এসেছো লোক ঠকাতে? আজ আমি কাউকে ঠকাতে আসিনি রে মা, ভাগ্যের কাছে ঢোকে গিয়ে 25টি বছর ধরে খুঁজে ফেরা অতীতটাকে আমি তোর মাঝে খুঁজে পেতে চাই রে মা। তার মানে? রত্নবাই তোকে ছোট থেকে মানুষ করলেও আমি যে তোর জন্মদাতা বাবা, তাই বলছি তুই আমায় একবার বাবা বলে ডাক। কত টাকা খেয়েছো? টাকা খেয়েছি মানে? মানে রত্নাবাইয়ের কাছ থেকে কত টাকা খেয়ে নাটকটা করতে এসেছো? মিথ্যে বাবার পরিচয় দিয়ে আমাকে এখান থেকে বের করে নিয়ে যেতে এসেছো, তাই না? না রে মা না, আজ আমি তোকে ঠকাতে আসিনি। তুই এখানেই থাক, সুখে থাক। আমি শুধু দূর থেকে তোকে চোখের দেখা দেখে যেতে চাই রে মা, তাই বলছি তুই আমায় একবার বাবা বলে ডাক। বাবা? তুমি যদি আমার বাবাই হও তাহলে এতদিন কোথায় ছিলে? আর কেনই বাবাকে রাস্তায় ফেলে রেখে গিয়েছিলে? ও, আমি মেয়ে হয়ে জন্মেছিলাম বলে, তাই না? হ্যাঁ ঠিক তাই, তুই প্রথমে মেয়ে হয়ে জন্মেছিস বলে তোর মাকে আমাদের বাড়ির সবাই নির্যাতন করতো, সময় মতো পেট ভরে খেতে দিত না। সেই দুঃখে তোর মা তোকে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসে। তারপর তোকে ওই রত্নাবাইয়ের কোলে তুলে দিয়ে সে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তুমি কি বললে? আমার জন্মের কারণে আমার মাকে মরতে হয়েছে? না রে মা, আমি
না। আমি একটা খুনি 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 না রে মা, না, আমারই জন্য তোর মা মরেছে। আমি খুনি, আমি খুনি, আমি খুনি। আমি যে অনেক আশা নিয়ে বেঁচেছিলাম যে একদিন না একদিন মায়ের ঠিক দেখা পাবো, কিন্তু তুমি তুমি আমার সব আশা শেষ করে দিলে। শেষ কেন রে মা, শেষ কেন? আমি তো আছি। আমি তুমি ছেলে চেয়েছিলে না? ভেবেছিলে ছেলে হলে তোমাকে একেবারে সুখের সিংহাসনে বসিয়ে রাখবে, কিন্তু তুমি ভুল ভেবেছো। আজকালকার ছেলেরা সংসারী হওয়ার পর বাবা মায়ের মুখে খাবার তুলে দেয় না, কিন্তু মেয়েরা দুবেলা না খেয়েও বাবা মায়ের মুখে খাবার তুলে দেয়। হ্যাঁ জানি রে মা, জানি। সেই জন্যই তো আমি সারাটা জীবন অনুশোচনায় মরছি। আমি সব দুঃখ ভুলে যাবো রে মা। তুই শুধু আমায় একবার বাবা বলে ডাক। বাবা, বাবা। কখনো না, কখনো না। তোমার জন্য আজ আমার মাকে মরতে হয়েছে। না, না। তুমি একটা খুনি। তোমাকে আমি ঘৃণা করি। না। যাও, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। তোমার মুখ আমি আর কখনো দেখবো না, কখনো না। বেশ, আমি চলেই যাচ্ছি। আর আমি কোনোদিন তোর সামনে মুখ দেখাতে আসবো না রে মা। আর আমি তোর সামনে মুখ দেখাতে আসবো না। তবে তোর কাছে আমার একটাই মাত্র অনুরোধ রে মা, বেঁচে থাকতে তুই আমায় বাবা বলে না ডাক, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু কিন্তু মরে গেলে যদি পারিস একটিবার বাবা বলে দুফোঁটা চোখের জল ফেলিস রে মা, দুফোঁটা চোখের জল, তাতেই আমি শান্তি পাবো রে মা, তাতেই আমি শান্তি পাবো। তাতে বাবা বলে তোমার বুকে ঝাঁপিয়ে পড়তে পারলাম না গো। শুনেছো সেদিন যে মন্দির গেছিলাম, কত বড় এক... কি হলো, কাঁদছো কেন? ও মনে পড়েছে, সেদিন মন্দির থেকে ফিরে এসে তোমাকে বকেছিলাম বলে তোমার রাগ হয়েছে। না শোনা, না, রাগ করতে নেই। দেখি দেখি চোখটা দেখি, আমি নিজের হাতে তোমার চোখের জল মুছে দেব। না থাক। দেখি আমার মায়ের মালা কোথায়, দেখি ও হাতটা দেখি দেখি। আরে বাবা দেখ, দেখি আমার মায়ের শেষ স্মৃতির জন্য মালা জোড়া কোথায়? আমি আলমারিতে খুলে রেখে দিয়েছি। আলমারিতে খুলে রেখেছো কেন? আসলে ওগুলো পড়লে না আমার হাত দুটো বড্ড চুলকোয়, সেই জন্য আমি খুলে রেখে দিয়েছি। বালা পড়লে হাত চুলকোয়? বাপের জীবনে এমন কথা আমি শুনিনি বাবা, যত সব আজগুবি কথা। না, নিয়ে এসো বালা জোড়া, আলমারি থেকে নিয়ে এসো। আসলে কি হয়েছে জানেন, আমি তো আপনার বউ নই, সেই জন্য বালা দুটো পরতে না আমার খুব লজ্জা করে। যখন আমি আপনার বউ হব তখন পরবো। তাতে আপত্তি কি? আমার নাম করে তো সিঁদুর পড়ছো, তা বালা পড়তে অসুবিধা কোথায়? তাছাড়া মা বাবা যদি এখন জানতে পারে আমরা নকল স্বামী স্ত্রী, তাহলে না মা আপাতত আগেই রেগে যাবে। তাহলে কি হবে? হবে কি হবে, কি হবে? ও হ্যাঁ, ভালো কথা, আমি তো পুলিশের চাকরির জন্য ইন্টারভিউটা দিয়ে ফেলেছি। এবার নিশ্চয় আমার চাকরিটা হবেই হবে। আর চাকরি পাওয়ার পর মা বাবা যখন খুব আনন্দ করবেন, খুব রিল্যাক্স করবেন, তারপর না হয় ওইসব কথা আমরা বলে দেবো। ঠিক আছে, তাই হবে। আপনি বরং বসুন, আমি আপনার জন্য চা করে আনি। এই আবার আপনি কেন? তুমি বলতে পারো না? আমি? হ্যাঁ তুমি তো আমার স্বপ্ন সঞ্চারিণী, তুমি যে আমার মানস প্রতিমা। আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো? আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনে মনে। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনে মনে। তোমার ডাকে কুল হারালাম, তোমার ডাকে কুল হারালাম। আমার স্বপ্নে, আমার স্বপ্নে কি তুমি ধরণী, কি তুমি ধরণী।
মাসি, ও মাসি, আরে দেখে যাও কাকে নিয়ে এসেছি। কাকে নিয়ে এসেছো মানে? আরে ও তুমি বুঝবে না, তুমি শুধু দেখে যাও। মাসি, ও মাসি। কি বাবু, আমার কোন সর্বনাশ করতে এখানে এসেছো? আরে সর্বনাশ নয় মাসি, আমি তো সর্বনাশ ছাড়া তো তোমার আগমন হয় না গুরু। বলো কি মতলবে তুমি এসেছো? আরে না রে ভাই, মতলব নয়। সেদিন যে আমি গয়নাগুলো নিয়ে গেছিলাম সেগুলো সব আমি ফেরত দিতে এসেছি। সব কিছু ফেরত দিয়ে দেবে? হ্যাঁ, সোনাগুলো ফেরত নিয়ে এসেছো? আর দূর, সোনা কি, আমি পুরো সোনার খনি নিয়ে এসেছি। এই দেখো। আরে বেশ, এই খনি তো খালি সোনা নয়, হীরা মণিমুক্ততে ওঠা। কথা বলছেন জামাই বাবু, আপনি কোথায় নিয়ে এসেছেন? আপনি তো বলেন বিপ্লবটাকে এখানে আছে। আর দূর, কত বিপ্লব তোমার পায়ে নিতে গড়াগড়ি খাবে। ও মাসি, ও কিন্তু নাচে গানে একদম ওস্তাদ আছে। হ্যাঁ, ওকে আর নতুন করে তালিম নিতে হবে না, শুধু বাইজির পোশাকটা পরে দিলে আসলে একেবারে মাতিয়ে দেবে। পোশাক মানে? তোমাকে আমরা বাইজি বাড়ি আসর সাজাবো, লাইট দিয়ে তোমার গান শুনতে আসবে, নাচে গানে মনোরঞ্জন করাই হবে তোমার পেশা। জামাই বাবু, আপনার চরিত্রটা এত নিচ, নিজের অবজেক্টে আপনি নোংরা পথে ঠেলে দিতে চাইছেন। নিজের মা বোন থাকলে তাকেই বোধহয় আপনি বিক্রি করে দিতেন। শোন, মেয়ে মানুষকে নিয়ে ব্যবসা করা হচ্ছে আমার নেশা। আমার শুধু টাকা চাই, টাকা। এই, এটা নিয়ে যাও। কোথায় পালাবে সুন্দরী, কোথায় পালাবে? আমি তোমায় এমন ছট সাজাবো না যে দেখবো তোমার প্রেমে পড়ে যাবে। খবরদার শয়তান, কি ভেবেছো তোমরা মেয়েদের জীবনটাকে খেলার পুতুল যে তোমরা ইচ্ছে খুশির মতো খেলাবে? না রে জানো না, এই যে আপনাদের বলছি, আপনাদের হ্যাঁ তো শয়তানের দল, একটা অসহায় মেয়ে জীবনকে নিয়ে চেনে মেনে খেলছেন। আপনারা কি তোর প্রতিবাদ করবেন না? আপনারা কি অন্ধ হয়ে গেছেন নাকি বাবা হয়ে গেছেন? এই ছেলে তো আপোষ করছে না, আর এটাই হচ্ছে পোষ মানানোর ওষুধ। জ্বলে গেল গলাটা, আমার জ্বলে গেল, বুকটা আমার পুড়ে গেল। হাস্য শয়তানের দল, একটা অসহায় মেয়ের জীবনকে নষ্ট করে তোমরা শয়তানের হাসি হাসছ। না রে জানো না, হাসি তোমাদের থাকবে না, একদিন না একদিন কান্না হয়ে ঝরে পড়বে। আরে আমরা তো সারা জীবন হেসে এসেছি, তুমিও হাসো, তুমিও হাসো। আজ থেকে তোমার নাম মোহর নয়, আজ থেকে তোমার নাম মৌরিবাই। বলো লস্কর, বলো এত টাকা তুমি কোথায় খরচ করেছো? বিশ্বাস করুন তো না, এই টাকা আমি খরচ করিনি। তাহলে কি টাকাগুলো পাখা মেলে আকাশে উড়ে গেল? 2-4 লাখ টাকা নয়, একেবারে 50 লাখ টাকা। মানে করছো কি? মানে করছো কৃষ্ণ আমায় ব্ল্যাকমেল করে টাকাগুলো হাতিয়ে নিতে পারেন, এই ভয়ে অ্যাকাউন্টের দায়িত্বটা তোমার হাতে তুলে দিয়েছিলাম, আর তুমি কি পুকুর চুরি করে বসে আছো? প্লিজ দাদা, আমার কথাটা না, তোমার কোনো কথা আমি শুনবো না। টাকা না পেলে তোমাকে আমি পুলিশে দেবো। ওরে বাবা রে, পুলিশ নয়, পুলিশে দিলে তো কয়েক মাসের মধ্যে জেল খেটে তুমি আমার খালাস পেয়ে যাবে। কিন্তু আমার টাকা চাই, টাকা না পেলে তোমাকে নিজের হাতে খুন করবো। আমি মরে গেলেছি, আপনার বোন বিধবা হবে। ওকে বিধবা তোকে তোকে ছাড়বো না আজকাল, তবু তোকে ছাড়বো না। যা আজকাল যা, তোর বাবার কাছ থেকে টাকা নিয়ে। আমার বাবা এত টাকা কোথায় পাবে? আমার বাবা যে বড্ড গরিব পেল। তুই তো বলেছিলেন তোর বাবা নাকি কোটিপতি, কোটি কোটি টাকার ব্যবসা তোর বাবার। আমি মিথ্যে বলেছিলাম। আমি ওই বিধান মণ্ডলের ছেলে। আবার চিটিং। নিজেকে বড় লোকের ছেলে বলে পরিচয় দিয়েছিল বলে
তোর সঙ্গে আমি আমার একমাত্র বোনের বিয়ে দিয়েছিলাম, তোর জন্য আমার বোনের জীবনটা অন্ধকারে ঢেকে গেছে, তোর জন্য আমার কোম্পানিটা দেউলিয়া হতে বসেছে। তোকে আজ আমি নিজের হাতে গলা টিপে খুন করবো। আপনি কি করছেন? ও সারা মরে গেছে, সমস্ত প্রমাণ লোপাট হয়ে যাবে, আমাদের মোহর বোনকে খুঁজে পাওয়া যাবে না। প্রমাণ লোপাট মানে? কি হয়েছে মোহরের? দেখুন সারা কেমন হারামি, সারা এত বড় একটা কাণ্ড করার পর এমন ভাব করছে যেন সারা কিছুই জানে না। সারা ধাপ পাবাজ। কি করেছে ও আমার মোহরকে? কৃষ্ণ, দাদা গো, আপনি তো জানেন মোহর বোনকে আমি কতখানি ভালোবাসতাম, একেবারে নিজের বোনের মতো ওকে আমি ভালোবাসতাম। এই তো সামনের ভাই ফোটাতে ও আমাকে ভাই ফোটা দেবে বলে আমি কত আশা করে বসেছিলাম। কৃষ্ণ, কিন্তু এই সমাজ শুয়োরের বাচ্চা আমার সমস্ত আশা ব্যর্থ করে দিল। কি করেছো আমার মোহরকে? দাদা গো, আমাদের মোহর বোনকে এই সারা শুয়োরের বাচ্চা বিক্রি করে দিয়েছে। হ্যাঁ গো দাদা, গতকাল সন্ধ্যেবেলায় আমি দেখলাম এই সারা শুয়োরের বাচ্চা আমাদের মোহর বোনকে জোর করে একটা গাড়িতে তুলে দিল, আর গাড়ির ভেতর থেকে কয়েকজন লোক ওর হাতে এক গোছা টাকা ধরিয়ে দিয়ে ঝড়ের গতিতে গাড়িটা বেরিয়ে গেল। আমি শত চেষ্টা করেও ওদের মোহর বোনকে আমি উদ্ধার করতে পারিনি ও দাদা, আমি উদ্ধার করতে পারিনি। স্টপ ইট! দেখুন স্যার, ও আপনার সামনে আমাকে খুন করতে আসছে। একিরে বিবেক, তুই পুলিশ? হ্যাঁ, গতকাল আমি এই থানায় অফিসার ইনচার্জ হয়ে জয়েন করেছি, কিন্তু আমাকে ফোন করা হয়েছিল কেন সেটা জানতে পারি? দাদা আপনি বলুন না, ও আমার নিজের লোক, ও ঘুষ টুস কিছু খায়। আজে বাজে কথা বলবি না কৃষ্ণ। এই বিপ্লব মোহরের বস্তু মানে ক্ষতি করে দিয়েছে বিবেক। কি করেছে মোড়ের? মোহরকে বিক্রি করে দিয়েছে। এত নিচে নেমে গেছে তুমি, শেষ পর্যন্ত মোহরকে তুমি বিশ্বাস করো বিবেক, এরা সবাই চক্রান্ত করে আমাকে ফাঁসাতে চাইছে। মোহর আমার স্ত্রী, আমি কি তাকে বিক্রি করতে পারি? তুমি কি পারো আর কি না পারো সেটা আমার অন্তত ভালো করে জানা। আমি? হ্যাঁ, তুমি নিজেকে কোটিপতি বাবার একমাত্র ছেলের পরিচয় দিয়ে মোহরকে ঠকাও রে। তুমি নিজের বাবাকে কাজের লোকের পরিচয় দিয়ে তাকে অসম্মান করো নে। আমার ভুল হয়েছে বিবেক, তুমি আমাকে ক্ষমা করো বিবেক, তুমি আমাকে ক্ষমা করো। তোমাকে হয়তো ক্ষমা করে দিতে পারতাম, কিন্তু তুমি যখন মোহরের এত বড় ক্ষতি করেছো তাহলে তো তোমার ক্ষমা নেই। চলো চলো, আপাতত থানায় চলো। চলো বলছি, চলো। এবার হয়তো আমার মোহরের সন্ধান পাওয়া যাবে। পুলিশের ঘরে বলতে বাধ্য হবেন মোহরকে কার কাছে বিক্রি করেছো। ও মোহরের খবর জানলে তো বলবে। তার মানে? আরে মোহরকে তো আমি তুলে নিয়ে গেছি। আমার বোন মোহর এখন বাইজি পাড়াতে নাচছে। এ তুমি কি করেছো শয়তান? আরো আছে। শুনুন, আপনাদের কোম্পানি থেকে যে ওই 50 লক্ষ টাকা চুরি হয়ে গেছিল না, তা পুরোটাই শয়তান। আমি তো দাঁড়ান, আরো আছে। শুনুন, আসলে ওই বিপ্লবকে ব্ল্যাকমেল করে পুরো 50 লক্ষ টাকাটা না এই মালটা হাতিয়ে নিয়ে শয়তান। আমি তোমাকে নিজের হাতে খুন করবেন তো? ছি দাদা, আমাকে খুন করে দিলে আপনার এই বিষয় সম্পত্তিগুলো আমি ভোগ করবো কি করে? তাহলে যে আমার স্বপ্ন থেকে যাবে দাদা। আপনি বলেন এক কাজ করুন, আপনি বরং আমার এই দলিলটা একটা সই করে দিন তো। দলিল? না 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 না, এ দলিলে আমি কিছুতেই সই করব না।
পাপ সই করে দে। মনে রাখিস, তোর বোনের সুসাইড নোটটা কিন্তু এখনো আমার কাছে রয়েছে। ওই সুসাইড নোটটা যদি আমি থানায় জমা করে দিই, বাকি জীবনটা তোকে জেলে পচে মরতে হবে। তাই বলছি, সেইটা কর। কৃষ্ণকান্ত, তুমি এত বড় বেঈমান যে মহাপাবাস তুমি করলেন, তোর সাজা তুমি একদিন পাবেই পাবে। কিন্তু আমি এখন কি করব? এই মুহূর্তে ভিক্ষে ছাড়া আর যাবার কোনো উপায় নেই। আপনি কি বলছেন দাদা? না না, ইয়াকে কি বলছেন? না না, আমি বেঁচে থাকতে থাকতে আপনি কিনা ভিক্ষে করবেন? কৃষ্ণ দাদা গো, ও কথা শোনার আগে আমার মাথায় কেন বজ্রপাত হলো না? তুমি কি বলছো ভাই? আমি শালা হারামি বলে আমার কি বিবেক বুদ্ধি কিছুই নেই? আপনি দেখে নেবেন দাদা, আমি আপনাকে মাথায় করে রাখবো। কৃষ্ণ, তুমি আমাকে? আমি আপনাকে রাজার হালে রাখবো। তুমি কি বলছো ভাই? তোমার কথা তো আমি কিছু বুঝতে পারছি না। বুঝবে, একটু পরেই বুঝবে কৃষ্ণকান্ত। কারণ আমি যে তোমাকে না একেবারে সর্বসুখ। কৃষ্ণ, তুমি আমাকে আমি চারা ফোনা তোকে ধরে রাখবো। কোথায় গেলে তুমি? আরে শিগগির এসো, তোমাকে একটা শুভ সংবাদ দেবো। শুভ সংবাদ। আরে কি হলো? কি চেঁচিয়ে পাড়া মাথায় করছো কেন? বলো বলো, কি শুভ সংবাদটা শুনো। আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে। হ্যাঁ, নতুন অতিথি মানে? আগে বলো, তুমি নাতি চাও না নাতি চাও? এই মরেছে, এই যে দেখছি গাছে কাঁঠাল আর গোফেতে। আচ্ছা, তুমি কি দিবা স্বপ্ন দেখছো সুজামু? স্বপ্নই তো, কতদিনের স্বপ্ন আমার সত্যি হতে চলেছে। এই জানো, সকাল থেকে বৌমা বারবার বমি করছে। আমি তো ভয়ে অস্থির, ছুটে গেলাম ডাক্তার ডাকতে। ডেকে আনলাম মুকুন্দ ডাক্তারকে। ডাক্তার এসে বৌমা নাড়ি টিপে ধরে কি বললো জানো? কি বললো? ভয়ের কোনো কারণ নেই, বাড়িতে নাতি কিংবা নাতনি আসছে। সত্যি বলছো? সত্যি বলছো সুধাময়? আমি তাহলে দাদু হতে চলেছি। আজ বিবেক বাড়ি ফিরলে এই শুভ সংবাদটা আমি ওকে জানাবো। তার আগে আমি তোমাদের শুভ সংবাদ জানাবো বাবা। না 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 না, তোর শুভ সংবাদের চেয়ে আমাদের শুভ সংবাদটা অনেক বেশি শুভ। কি গো, তাই না সুধাময়? এবার বল বল, তোর শুভ সংবাদটা কি শুনি। বিপ্লব আজ জেল থেকে জামিনে ছাড়া পেয়েছে। এটা তোর কাছে শুভ সংবাদ হলো? তার চেয়ে যদি হারামজাদার ফাঁসি হতো শুনতাম, তাহলে সেটাই হতো আমাদের কাছে শুভ সংবাদ। না না মা, না, অমন করে বলো না মা, অমন করে বলো না। সে তো তোমাদের নিজেদেরই সন্তান। কত আদর যত্ন দিয়ে তাকে তোমরা বড় করেছো, মানুষ করেছো। সে যদি আজ কোনো খারাপ কাজ করেই থাকে, তাহলে কি তাকে ক্ষমা করে দেওয়া যায় না বলো? হ্যাঁ জানি, জানি তোমরা খুব কষ্ট পেয়েছো। সেও তো কম কষ্ট পায়নি বলো। কিন্তু কোনো কিন্তু নয় বাবা, কোনো কিন্তু নয়। বিপ্লব বাড়ি ফিরলে তার সঙ্গে তোমরা যদি খারাপ ব্যবহার করো, তাহলে আমি কিন্তু এখান থেকে চলে যাব। কোথায় যাবি রে বাবা? তোর পায়ে যেবার বেড়ি পরানোর বন্দোবস্ত হয়েছে। কি বললে? বেড়ি? তার মানে? এই হতভাগা, তুই যে তোর সন্তানের বাবা, আর বৌমা তোর সন্তানের মা হতে চলেছে। বন্দনা, আমি কি শুনছি বন্দনা? তুমি নাকি আমার সন্তানের মা? না 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 না, এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? তোমার আমার মাঝে তো কোনোদিন কোনো স্বামী স্ত্রী সম্পর্ক হয়নি। তাহলে এরা এই বন্দনা, বলো না, বলো না, এটা সম্পূর্ণ মিথ্যে মিথ্যে মিথ্যে। এসব সত্যি সত্যি সত্যি।
ছি বন্দনা, ছি, এত বড় বিশ্বাসঘাতকতা তুমি আমার সঙ্গে করতে পারলে? তুমি একটা বিশ্বাসঘাতেরই, তুমি একটা কলঙ্কেরই, তুমি একটা শয়তানি। আয় হতভাগা, কি সব বাজে বাজে আচরণ করছিস বৌমার প্রতি? ওরে, প্রথম সন্তানের জন্মের খবরটা শুনলে প্রত্যেক বাবাই খুশি হয় রে, আর তুই কি না? কেমন করে খুশি হব বাবা, কেমন করে খুশি হব? ও যে আমার সন্তান নয়। এই হতভাগা, বৌমাকে তুই অবিশ্বাস করছিস, ওর নামে অপবাদ দিচ্ছিস, মারবো গালে এক চড়। মারো মারো মা, মেরে আমাকে শেষ করে দাও। আমি তোমাদের ভালোবাসাকে নিয়ে পুতুল খেলা খেলেছি, আমি তোমাদের বিশ্বাসকে নিয়ে ছিনিমিনি খেলেছি। মারো মা, আমাকে মেরে শেষ করে দাও, শেষ করে দাও। মারো 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 মারো। বলো বলো বৌমা, বলো, চুপ করে দাঁড়িয়ে থেকো না, বলো আমার বিবেক এমন করছে কেন? আমি জানি না বাবা, আমি কিচ্ছু জানি না। এই শয়তানে, সব জানো, সব জেনেও আমার সঙ্গে নাটক করছো না? নাটক! শোনো শোনো বাবা, শোনো মা, এই মেয়েটা আমার কেউ নয়, এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই মানে? সেদিন একটা গুন্ডার তারাকে আমার বাড়িতে এসে গেছিল, আর ওকে নিয়ে আমার স্ত্রী ভেবে তোমরা এমন ভাবে আদিক্ষেপ করতে শুরু করলে যে আসল সত্যটা আমি তোমাদের কিছুই জানাতে পারিনি বাবা, আমি কিছুই জানাতে পারিনি। হায় ভগবান, এ আমরা কি ভুল করেছি সুধাময়? এতদিন তাহলে শূন্যের ওপরে একটা তাসের ঘর বানিয়েছিলাম। ছি, ছি, ছি। তার মানে ও একটা রাস্তার মেয়ে? এতদিন ধরে একটা রাস্তার মেয়ে কিনে আমরা নাচানাচি করেছি। এই 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 হারামজাদি, বল বল, কোথা থেকে এসেছিস? বল তোর এই পেটের বাচ্চাটা কার? বল বল বল। বলবো, আমি সব বলবো, আর কোনো কথা গোপন রাখবো না। আপনাদের ছেলের কথাই সত্যি, আমি ওনার স্ত্রী না। তাহলে বল মা, বল, সত্যি করে বল, বল তোর ওই পেটের সন্তানটা কার? এর জন্য দায়ী কে? কৃষ্ণকান্ত ঘোষাল। কৃষ্ণকান্ত ঘোষাল? শয়তানটা বন্ধুত্বের সুযোগ নিয়ে আমার এত বড় সর্বনাশ করেছে। শয়তান কৃষ্ণকান্ত ঘোষাল, তুই বন্ধু হয়ে বন্ধুর এত বড় সর্বনাশ করলি। আজ আমি তোকে শেষ করে দেবো রে জানোয়ার, আজ আমি তোকে শেষ। মা মা মা, না না, তুই তো পুলিশ, তুই সবাইকে গুলি করে মারতে পারিস। ভাই একটা কথা, বউকে ভালোবাসা যদি অন্যায় হয়, বউয়ের পেটে বাচ্চা দেওয়া যদি অন্যায় হয়, তাহলে এখানে যাদের যাদের বউ আছে তারা সবাই অন্যায় করেছে। যা, সবাই গুলি করে মার। যা। কি বলতে চাইছিস তুই? ও তো আমার বউ। কি? আমার স্বামী স্ত্রীর মধ্যে কি হয়েছে না হয়েছে তা নিয়ে তোর এত মাথা ব্যথা কিসের শালা? মিথ্যে, ও সব মিথ্যে কথা বলছে, ও আমার কেউ নয়। কেন মিথ্যে কথা বলছো? হ্যাঁ, কেন মিথ্যে কথা বলছো? আমি তোমার সিঁথিতে সিঁদুর দিইনি। তুমি তো জোর করে আমার সিঁথিতে সিঁদুর পরিয়েছো। তো জোর করে পেটে বাচ্চা দিলে তার দায় যদি আমার হয়, তার জোর করে সিঁথিতে সিঁদুর দিলে তার দায় আমার হবে না কেন? বিবেক, সব কথা শুনে মনে হচ্ছে এই সেই আসল কালপ্রিট। একে অ্যারেস্ট করে তুই থানায় নিয়ে যা। আমিও সেই কথাই বলছি রে বাবা, এই জানোয়ারটাই এই মেয়েটাকে নষ্ট করেছি। শরীর নষ্ট হলেও মন কখনো নষ্ট হয় না রে বাবা। তাই আমি বলছি তুই এই অসহায় মেয়েটার পাশে থাক, আমরা আবার নতুন করে তোর বিয়ে দেবো। মাগো, বাহ, আমার এত মালটাকে নিয়ে আমার বন্ধু সংসারী হোক, তাতে আমার কোনো আপত্তি নেই। আমার বাচ্চাটাকে আমার বন্ধুর বাচ্চা বলে আমার বন্ধু মেনে নিক, তাতেও আমার কোনো আপত্তি নেই। কিন্তু কাকিমা, যার জন্মের ঠিক নেই, একটা বাইজিকে আপনারা বৌমা বলে মেনে নেবেন তো? বাইজি? শুধু বাইজি নয়, ওই একটা খানদানি বাইজি, ওর মা বাইজি, ও 14 গোষ্ঠী বাইজি। তোমার, তুমি এবার চুপ করো। এই কৃষ্ণকান্ত, খবরদার, খবরদার, আমার বন্দনার নামে আর একটা বাজে কথা বললে আমি তোর দাঁতটাই ভেঙে দেবো রে। বিবেক, ও বন্দনা নয়।
ওর নাম বকুল। বকুল? বকুল বল। বকুল? জিজ্ঞেস কর। এই বন্দনা, বন্দনা, কৃষ্ণ এসব কি বলছে গো? তুমি নাকি বকুল, তুমি নাকি না 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 না, আমি কিন্তু ওর কোনো কথা বিশ্বাস করছি না। তুমি ওর কথায় প্রতি উত্তর দিচ্ছ না কেন? বলো না, বলো না, তুমি আমার সেই বন্দনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো, হ্যাঁ বলো। বল থাকিস না, এবার সত্যি কথাটা বল মা, এবার সত্যি কথাটা বল। বল সত্যি করে বল, তুই আর 5টা মেয়ের মতো সাধারণ ঘরের মেয়ে। আমি বন্দনা নই, আমি বকুল, আমি একটা বাইজি। কি করেছি আমি, কি করেছি? এতদিন ধরে নোংরা বেশ মেয়েকে নিয়ে আমি না 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 না, আর আমি তোমাকে কিছু বলবো না, আর আমি তোমাকে কিছু বলবো না, তবে একটা কথাই বলবো, আই হেট ইউ। আমি তোমাকে ঘৃণা করি। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে দূর হয়ে যাও। বাবু গো, এই 10টা মেয়েটা তোমার জীবন থেকে চিরদিনের মতো চলে যাবে গো বাবু, চিরদিনের। তবে যাওয়ার আগে এই হতভাগিনীর একটা শেষ প্রণাম দাও গো বাবু। বাবা, আমি আপনাদের ভালোবাসার যোগ্য মর্যাদা দিতে পারিনি, পারলে আমাকে ক্ষমা করে দেবেন বাবা। মা গো, আমার ছোঁয়ায় আপনাদের এই সংসারটা অপবিত্র হয়ে গেছে। আমি চলে গেলে সারা বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দেবেন মা, গঙ্গা জল। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমি বাইরে পাড়ায় মানুষ হলো, আমার জন্ম কিন্তু কলঙ্কিত নয়। কিছুদিন আগে আমি জানতে পেরেছি আমার বাবা এখনো বেঁচে আছে। না না, বাবা, মা, বকুল কি বলে গেল? ওর জন্ম পরিচয় নাকি কলঙ্কিত নয়, ওর বাবা আছে। তাহলে তাহলে তো বকুল খারাপ নয়, বকুল খারাপ নয়। বকুল, তুই এখন ওই মেয়েটা পেছনে পড়ে আছিস? হ্যাঁ, আচ্ছা, তুই তো একটা জাদরেল পুলিশ অফিসার নাকি? হ্যাঁ, না না, তুই কি চাস বন্ধুর এটো মালটাকে নিয়ে সংসারী হতে? এটা তোর সম্মান থাকবে? বল, সম্মান থাকবে? ইউ ননসেন্স! না না, আমি ননসেন্স নয়, আমি যে কৃষ্ণকান্ত ঘোষাল, আমি যে যার আপনার নামটি ধরে রাখো। এই শয়তানটাই আসল কালপ্রিট বাবা। এর এই জন্য বকুলের আজ এই অবস্থা। ওকে আমি ছাড়বো না বাবা, ওকে। বাবা, মা, মা, তুমি আমায় ক্ষমা করো, মা, তুমি আমায় ক্ষমা করো, বাবা, তুমি আমায় ক্ষমা করো। একা এলি কেন রে?
আমার বৌমাকে সাথে আনতে পারলি না? কেমন করে আনবো বাবা, সেই যে এক চক্রান্তের জালে জড়িয়ে পড়েছি। অনেক কথা মা, সে অনেক কথা। জানো বিবেক, জানো ওই কৃষ্ণকান্ত ঘোষাল মোহরকে তুলে নিয়ে গেছে আর মৃদুল সরকারকে খুন করেছে। ওই কৃষ্ণকান্ত ঘোষাল মৃদুল সরকারের সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চেয়েছিল, শুধু আমার জন্য পারেনি। তাই চক্রান্ত করে আমাকে জেলে ঢুকিয়ে মৃদুল সরকারকে খুন করে তার সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়েছে। ওই সম্পত্তি আমি তাকে ভোগ করতে দেবো না বিপ্লব। প্রয়োজন হলে আমি তাকে কাউন্টার অ্যাটাক করে মেরে ফেলবো। তাহলে সেইকে ছুটে চলো বিবেক, মোহরকে উদ্ধার করতে হবে। শুধু মোহরকে নয়, বকুলকে তো উদ্ধার করে নিয়ে আসবি। আর সেই সঙ্গে অপরাধীকে উপযুক্ত শিক্ষা দিবি। তাই দেবো বাবা, তাই দেবো। ক্রিমিনাল দ্বারা অপরাধের শেকড় আমি সামনে উপরে ফেলবো। ওকে আমি এমন শাস্তি দেবো যাতে সবাই দেখে আতঙ্কে শিউরে উঠবে। ও যদি পাতালের অন্ধকারে লুকিয়ে থাকে, আমার হাত থেকে রেহাই নেই বাবা, আমার হাত থেকে রেহাই নেই। শয়তান কৃষ্ণকান্ত ঘোষাল, আমার কাছে মহাতৃপ্তি। জোর করে এই পোশাকটা পরালেও আমি কিছুতেই বাইজি কিন্তু এখানে থাকতে হলে তোমাকে যে বাইরে সব তুমি এখানে এলে কি করে? ওই কৃষ্ণকান্ত ঘোষাল আমাকে জোর করে এখানে ধরে এনেছে, কিন্তু তুমি আমার কথা থাকবো না, আমার কথা থাক। আমি তোমাকে সব বলবো। তার আগে আমরা দুজনে মিলে ওই সন্তানটাকে শেষ করবো। কিন্তু কিভাবে দিদি? এই মদের সঙ্গে আমি ঘুমের ওষুধ মিশে দিয়েছি, ওকে তুমি খাবে। তারপর আর বলতে হবে না দিদি, আর বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। এই মদ খেয়ে শয়তানটা যখন ঘুমিয়ে পড়বে, তখন ওকে আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো। এখন শুধু অপেক্ষা, কখন আসবে কৃষ্ণকান্ত ঘোষাল। শালা আমি কোথায় সুন্দরীদের জন্য অপেক্ষা করবো, তা নয় সুন্দরীরা আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। মা কালী দিবি বলছি, শালা আমার কপাল খুলে গেছে। আমি তোমার সঙ্গে প্রেম করব ডার্লিং। না ডার্লিং, আমি তোমার সঙ্গে প্রেম করবো। দুজন আমার সঙ্গে প্রেম করবে? আর তুই তা কি করে হয়? আমি একা পুরুষ মানুষ, দুজনের সঙ্গে প্রেম করবো কি করে? তোমরা বলে এক কাজ করো, জানো, তোমরা এক এক করে লাইন দিয়ে এসো। না ডার্লিং, আমরা দুজনে একসঙ্গে প্রেম করবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ব্যস্ত হো না। তোমরা বরং একটা নাচ গান শুরু করতে দেখি, তারপরে হয়তো চিন্তা ভাবনা করা যাবে। যাও নাচ গান শুরু করো। ঠিক আছে। कहिया पकड़ के भड़िया जो मिली हो तो गुलाबी, काश कहीं हम आपन दुखवा सैया सजे बासराबी।
তার দিকটা অন্ধকার দেখছি কেন? হ্যাঁ, তার দিকটা অন্ধকার দেখছি কেন? ওই শয়তানটা খুবই কাজ হয়ে গেছে। এবার নিজের হাতে আমি শয়তানটাকে না দিদি না, ওই শয়তানটা আমার অনেক সর্বনাশ করেছে। ওকে আমি নিজের হাতে শাস্তি দিতে না পারলে আমার এই বুকে আগুন নিভবে না। বেশ, তবে তাই হবে বোন, তুমি নিজের হাতে শয়তানটাকে শাস্তি দাও। আমি এই সুখবরটা সবাইকে জানিয়ে দিয়েছি। শয়তান, তুই আমার অনেক ক্ষতি করেছিস, আমাকে রাস্তায় নামিয়েছিস, আমাকে নষ্ট করে আমার ভালোবাসার মানুষের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছিস। তোকে আমি ছাড়বো না, তোর বুকটা আমি ফালা ফালা করে কেটে সেগুলোকে টুকরো টুকরো করে রাস্তার কুকুরদের খাওয়াবো জন্য। কিরে, ভূত দেখার মতো চোখ করলি কেন? আমার বুকটাকে ফালা ফালা করে দিবি কেন রে শালি? আমার বুকটাকে মাখনের বুক। তোদের প্রথমে পাল্টি খাওয়া দেখে আমার সন্দেহ হয়েছিল জানিস, তাই তো তোর দেওয়া মা আমি এক ফোঁটাও খাইনি। তাতে এতক্ষণ মদাচ্ছন্ন হয়ে পড়েছিলাম, এবার মরণের নেশায় আচ্ছন্ন হয়ে থাকলে জানো। ঘোড়া সাপের আবার বিষ। খবরদার, আমার মেয়ের ছেড়ে দে বলছি। কি রে, ই আবার কবে থেকে তোর মেয়ে হলো? ও তো আমারই মেয়ের হারামজাদা। জন্ম দিলেও ওর প্রতি আমি কোনোদিন বাপের কর্তব্য পালন করতে পারিনি। তাহলে তো তুমি মহাপুরুষ। হ্যাঁ, মহাপুরুষ তো বটেই। আজ আমি ওকে রক্ষা করে বাপের কর্তব্য পালন করতে চাই। কিন্তু তুমি এখানে এসেছো কেন? ওই শয়তানটা যে তোমার সর্বনাশ করে দেবে। করুক সর্বনাশ, তবু আমি বেঁচে থাকতে তোর আমি কোনো ক্ষতি করতে দেব না। আরে এই শালা, তোর এত সাহস, তুই আমার মেয়ের সর্বনাশ করতে চাস? পারবি না রে শালা, পারবি না। আজ আমি তোকে খুন করে তোরই রক্তে আমি হোলি খেলবো। আয় চলে আয়। তোমার কি হলো বাবা? তোমার যে সর্বনাশ হয়ে গেল। ও সর্বনাশ, তবু তুই যে আমায় বাবা বলে ডেকেছিস, তাতেই আমার শান্তি রে মা, তাতেই আমার শান্তি। কিন্তু তুই এখান থেকে পালিয়ে যা রে মা, পালিয়ে যা। ও তোর সর্বনাশ করে দেবে। পালিয়ে যা মা, পালিয়ে যা। বাবা বাবা বাবা, শয়তান, কি ভেবেছিস কি তুই? তোর ক্ষমতা আছে বলে তুই যা খুশি তাই করে যাবি, আর তোর ক্ষমতা দম্ভ আমি চূর্ণ করে দেবো। শোন শোন শোন, আমার সঙ্গে এমন করলি, বল হারামি বল। তুই ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিস। আমি ছাড়া একটা হারামি, শুধু হারামি নয়, আমি সারা একটা জাত হারামি। আরে সারা আমি হারামি না হলে সারা জামাই হয়ে শ্বশুরকে খুন করি? তোকে আমি কথা দিচ্ছি, আরে জামাই মানে তো ছেলের মতো। আমি ছেলে হই, তোর বাবার মুখে আগুন দেবো। তার আগে তুই একটা কাজ করতো, আমার বুকের এখন টাইপ পেয়েছে, বকুল বধ বলা শুরু হয়ে গেছে। কৃষ্ণ এবার কংস হয়ে বকুলকে ধ্বংস করবে। তার আগে নিজেরা ধ্বংস হয়ে যাবে। তার দিকে পুলিশ ঘিরে ফেলেছে, সে খবরটা জানি।
ওরে বাবা, পুলিশ! সেবার লোকাল পুলিশের খপ্পরে পড়ে সব কিছু হারিয়েছি। এবার আসল পুলিশের খপ্পরে পড়লে হয়তো প্রাণটাই চলে যাবে। চলো মাসি, আমরা এখান থেকে পালিয়ে যাই। ওই ভগবান, তাহলে কি করি? জেলখানা ছাড়া আর আমাদের কোনো উপায় নেই। কেন যে মুখ পুলে ঘোষালে বললাই পড়েছিলাম কে জানে। শেষে কপালে আমার এই ছিল। কেঁদো না, কেঁদো না মাসি, কেঁদো না। শোনো মাসি, শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোরে নাও, সাজা তো আমাদের হবেই, কিন্তু আমরা যদি রাজসাক্ষী হয়ে যাই তাহলে সাজা কিছুটা কমলেও কমতে পারে। হ্যাঁ মাসি, তাই বলছি, চলো আমরা পুলিশের কাছে সারেন্ডার করি। কোথায় কোথায় মোহর? তুমি যে বললে বকুল নাকি কৃষ্ণকে খুন করে ফেলেছে, তাহলে কৃষ্ণের লাশটা কোথায়? বকুল এখানে ছিল, কিন্তু বকুলকে দেখতে পাচ্ছি না কেন? বিবেক শীঘ্রই ছুটি চলো, বিবেক শীঘ্রই ছুটি চলো। কৃষ্ণ বকুলকে আন্ডারগ্রাউন্ডে টেনে নিয়ে গেছে। ওর কথা তুমি বিশ্বাস করবে না, ও তো আমাদের বিপদে ফেলতে পারে। না মোহরা, এই বিপ্লব সে বিপ্লব নয়, ও এখন অনেক দায়িত্বশীল। ওকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করে দিই। আমাকে পার জন্য যে বাবা মাকে অপমান করেছে তার কাছে ক্ষমা চাইতে বলো, আমার দাদার কাছে ক্ষমা চাইতে বলো। তোমার দাদার বেঁচে নেই মোহন। ওই কৃষ্ণকান্ত ঘোষাল তাকে খুন করেছে। না না, এই হয় না, হতে পারে না। মোহন, আমার দাদা নেই। শান্ত হও। আমার দাদার আমার সঙ্গে কথা বলবে না। আমার দাদা নেই। শয়তান কৃষ্ণকান্ত ঘোষাল, তোকে আমরা ছাড়বো না। কুত্তা, বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। এই তো বকুল ডাকছে, কিন্তু আন্ডারগ্রাউন্ডের রাস্তা তো আমার জানা নেই। আমার জানা আছে। তোমরা সবাই আমার সঙ্গে ছুটে এসো, আমার সঙ্গে এসো। এত চেঁচামেচি কিসের? চিৎকার আমি একদম পছন্দ করি না। যে বিবেক নাকি? ওখানে কিছুক্ষণ আগে। ভালো আছিস? আছি মোটামুটি। তুই কেমন আছিস? না, আমি তো ভালো আছি, আমি ভালো আছি। থাকারই কথা। হ্যাঁ, বিপ্লব এসছি। বাহ, তাহলে সব শিয়াল এক জায়গায় হয়ে গেল। এই শালা চোরের বাচ্চা, শিয়াল নয় রে, শিয়াল নয়। বাঘ বল, বাঘ বল। বল বকুল কোথায়? বল বকুল, বল বকুল কোথায়? ওই সকাল, আমার দাদাকে খুন করেছে। বল বকুল। এই কৃষ্ণ, মোহরকে ছেড়ে দে, না হলে কিন্তু আমি তোকে গুলি করে শেষ করে দেব। পুলিশের হাতে বন্দুক দেখানো ওটা হচ্ছে ভয় দেখানোর জন্য। কৃষ্ণ, মানুষকে গুলি করে মারার জন্য নয়। আর তাও যদি তুই গুলি চালাস, তার আগে ওর গলার নলিটা না, ও কাজ করিস না, ও কাজ করিস না। তাহলে পিস্তলটা ফেল। হ্যাঁ দিচ্ছি। কৃষ্ণ, এখনো বলছি আইনের কাছে সারেন্ডার কর, নাহলে আইন কিন্তু তোকে ছেড়ে দেবে না। তোদের আইন আমার কিছুই করতে পারবে না রে কৃষ্ণ। বরং আমি কি করতে পারি সেটা দেখ। কি করবি? কি ভেবেছিস আমাকে অ্যারেস্ট করি তুই প্রমোশন পাবি? ভুল ভাবছিস। তার আগে যে তোদের সবাইকে এক এক করে প্রমোশন দিয়ে দেবো। বকুলে কি তুমি কি করলে বকুল? আর যে তোমাকে আইনের হাত থেকে আমি বাঁচাতে পারবো না বকুল। আমি তো বাঁচতে চাই না গো বাবু। এই শয়তানটা নোংরা সিঁদুর সিঁথিতে পড়ে ওর একটা অবাঞ্ছিত বাচ্চা পেটে ধরে আমি যে বাঁচতে চাই না। সেবাই, হ্যান্ডকাপটা দাও, আরে লাশটাকে ভ্যানে তোলার ব্যবস্থা করো। কিন্তু আমি যে তোমাকে নতুন করে সিঁদুর দিতে চেয়েছিলাম বকুল। সিঁদুরের সুখ যে আমার নেই গো বাবু। তুমি সিঁদুর পরালে হয়তো আমি সুখী হতাম না, কারণ সব সিঁদুরে সুখ মেলে না। বড়
সহজে মিলানো যায় না, সকল ভুলে হয় না পূজা, সব সিঁদুরে সুর মেলে না, সব সিঁদুরে সুর মেলে না, সব সিঁদুরে সুর মেলে